আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের ভার্সিটি প্লাস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ম্যাথ অ্যাডমিশনের যে ম্যাথ কোর্সটা তার আমরা অনেকগুলো ক্লাস শেষ করে আসছি। তো আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে কনিক্স। আমরা জানি সেকেন্ড পেপারের 6 নম্বর অধ্যায়টা হচ্ছে কনিক। এই কনিকটা পুরোটা আমরা আজকের ক্লাসে কভার করব। তো আমি প্রথমে কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি কনিক্সে চলে যাই। আমরা এখানে আমাদের অ্যাডমিশনের জন্য প্রাইমারি লেভেলে যে জিনিসগুলো না জানলেই নয় ওই জিনিসগুলো আলোচনা করব। এরপরে দেন হচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব, অ্যাডমিশন স্টাইলে আমরা পড়ব এবং আমাদের যতগুলো সূত্র দরকার সেগুলো জানবো এবং ফাইনালি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব। আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে শুরু করি। প্রথমত আসি, আমরা কনিক কাকে বলি। আমাদের কনিকের যদি আমরা ডেফিনেশন দিতে যাই তাহলে আমরা জানি কোন একটা কার্তেশীয় সমতল নিতে হবে। কার্তেশীয় সমতল নিব, একটা এক্স অক্ষ থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে। এই কার্তেশীয় সমতলে কোন একটা নির্দিষ্ট বিন্দু নিব। সাপোজ আমাদের এখানে যে এস বিন্দুটা, এটা হচ্ছে আমার স্পেসিফিক একটা পয়েন্ট, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু। কোন একটা নির্দিষ্ট বিন্দু নিব আর কোন একটা নির্দিষ্ট সরল রেখা নিব। এই যে আমার এটা হচ্ছে আমার নির্দিষ্ট একটা সরল রেখা। তাহলে একটু খেয়াল করো, কার্তেশীয় সমতলে আমি একটা নির্দিষ্ট বিন্দু নিলাম আর একটা নির্দিষ্ট সরল রেখা নিলাম এবং এখানে তুমি যে গ্রাফটা দেখতে পাচ্ছ এই গ্রাফটা হচ্ছে আমার কনিকের গ্রাফ। এখন প্রশ্ন হলো, কখন আমি তাকে কনিক বলবো, কখন আমি তাকে কনিক বলবো না। একটু খেয়াল করে দেখি, আমি যদি এরকম করি, এই যে আমার এই গ্রাফটা, আমরা জানি প্রত্যেকটা গ্রাফ মানে হচ্ছে সে এক একটা সঞ্চার পথ। তাহলে আমাদের সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা গতিশীল বিন্দু ফি অফ এক্স কমা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা এখানে যদি কোনো একটা বিন্দু নিই, ভাইয়া এটা হচ্ছে আমাদের ফি অফ এক্স কমা ওয়াই কোনো একটা বিন্দু। তাহলে যদি আমাদের ফি অফ এক্স কমা ওয়াই কোনো একটা বিন্দু হয়, তাহলে একটু খেয়াল করে দেখি, আমাদের যে কোনো একটা বিন্দু নিলাম, তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু আমি যেটা নিলাম এস থেকে ওই বিন্দুর দূরত্ব, যে বিন্দুটা আমি গ্রাফের উপর নিলাম, এবং ওই বিন্দু থেকে নির্দিষ্ট যে সরলরেখা নিলাম, সরলরেখার যে লম্ব দূরত্ব, মানে হচ্ছে এই বিন্দু থেকে সরলরেখার উপর একটা লম্ব টানবো। এখান থেকে আমি লম্ব টানবো, লম্ব টানলে এই যে দূরত্ব তাকে নাম দিচ্ছে হচ্ছে আমার ফি এম। এন্ড কথা হচ্ছে এস বিন্দু থেকে ফি বিন্দুর দূরত্ব এবং ফি বিন্দু থেকে এম বিন্দুর দূরত্ব, মানে হচ্ছে লম্ব দূরত্ব, এই দুইটার অনুপাত সবসময় ধ্রুবক হয় এমন কোনো কথা নাই। কিছু কিছু ক্ষেত্রে এটা ধ্রুবক হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এটা ধ্রুবক নাও হইতে পারে। যাদের ক্ষেত্রে ধ্রুবক হয় তাদেরকে কনিক না বললেই নয়। অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা বলতে পারবো আমাদের কার্তেশীয় সমতলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব, গতিশীল বিন্দুর দূরত্ব, এবং ওই গতিশীল বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত যদি ধ্রুব রাশি হয়, দেন আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটা কনিকের গ্রাফ। অর্থাৎ যতগুলো কনিক আছে, কনিকের গ্রাফের মধ্যে তোমার এই কনসেপ্টটা অ্যাপ্লাই হবে। এসপি এবং পিএম এর অনুপাতটা অলওয়েজ ধ্রুবক হবে, অলওয়েজ ধ্রুবক হবে। এখন এস থেকে পি বিন্দুর এটা দূরত্ব, এই দূরত্ব একটা ধনাত্মক রাশি। ফি থেকে এম বিন্দুর দূরত্ব, লম্ব দূরত্ব, এটা একটা ধনাত্মক রাশি। তো ধনাত্মক রাশিকে ধনাত্মক রাশি দ্বারা ভাগ করলে আমরা লিটারেলি এখানে একটা ধনাত্মক পাবো, যার কারণে আমাদের এই ধ্রুবকটা অলওয়েজ ধনাত্মক হয়। এবং এই যে ধ্রুবকটা তুমি দেখতেছ, এই ধ্রুবকটার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। তোমরা জানো আমাদের এটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা বলতে পারি একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এসপি ডিভাইডেড বাই পি এম ইকুয়ালস টু ই, বা আমরা বজ্রগুণন করে লিখতে পারি এসপি ইকুয়ালস টু ই পি এম, যেখানে ই মানে হচ্ছে ইসেন্ট্রিসিটি অর উৎকেন্দ্রিকতা। তাহলে এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, আমরা ই পেয়ে গেলাম। এবং ওই যে তুমি শুরুতে একটা নির্দিষ্ট বিন্দু ধরছিলা, শুরুতে আমরা যে নির্দিষ্ট বিন্দু ধরছি এই বিন্দুটার কয়েকটা নাম হইতে পারে। এটাকে আমরা উপকেন্দ্র বলতে পারি, নির্দিষ্ট বিন্দুটাকে উপকেন্দ্র বলতে পারি, এটাকে ফোকাস বলতে পারি, এটাকে নাভি বলতে পারি। তাহলে আমরা এই বিন্দুটাকে বলি উপকেন্দ্র বা ফোকাস বা নাভি। আর আমাদের যে নির্দিষ্ট সরলরেখা নিয়েছিলাম, ওই নির্দিষ্ট সরলরেখাকে বলা হয় দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। এবার আসি ভাইয়া, আমাদের এই যে কোন একটা কনিক, এই কনিককে আবার অনেকগুলো ভাগে ক্লাসিফাই করা যায়। কোনোটার নাম হচ্ছে বৃত্ত, কোনো জায়গায় সরলরেখা পাওয়া যায়, কোনো জায়গায় আমাদের উপবৃত্ত পাওয়া যায়, কোনো জায়গায় অধিবৃত্ত পাওয়া যায়। হ্যাঁ, যদি আমরা এখানে মেইনলি আলোচনা করব তিনটা জিনিস, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। বৃত্ত আমরা আগের ক্লাসে আলোচনা করে ফেলছি আর সরলরেখা আমরা আগে আলোচনা করছি। তবে আমরা এখানে যদি দেখি তাহলে আমরা একটু এমসিকিউর জন্য জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি কখনো ই এর মান 0 হয় তখন আমি তাকে বলবো বৃত্ত। যদি কখনো ই এর মান ইনফিনিটি হয়, অসীম, তখন আমি তাকে বলবো সরল রেখা। যদি কখনো ই এর মান 1 হয় তখন আমি তাকে বলবো পরাবৃত্ত। ই এর মান আমাদের
জিরো থেকে ওয়ানের মাঝখানে, জিরো নয় ওয়ান নয়, জিরো থেকে ওয়ানের মাঝখানে, তখন আমি তাকে বলবো উপবৃত্ত। ই এর মান আমাদের ওয়ান থেকে বড়, ওয়ান না কিন্তু ওয়ান হইলে পরাবৃত্ত, ওয়ান থেকে বড় হলে আমরা তাকে বলতেছি হচ্ছে ভাইয়া অধিবৃত্ত। এখন আমার কথা হচ্ছে আমাদের এই যে উপবৃত্ত আমরা এদেরকে বলতেছি ভাইয়া আমাদের বৃত্ত, সরলরেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আমরা বিভিন্ন নাম দিলাম। এর মধ্যে আমরা তিনটা জিনিস আলোচনা করব, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো আমার কথা হচ্ছে এই কণিকের ধারণাটা কোত্থেকে এলো? কণিকের ধারণা যেখান থেকে এলো সেটা হচ্ছে একটা সমবৃত্তীয় কোণক। এখন আসি সমবৃত্তীয় কোণক বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করে দেখো। মনে করো আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই যে এটা হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের এখানে যে লম্বটা দেখতেছ, এই লম্বটাকে সেন্টারে রেখে, ফিক্স রেখে তুমি যদি এই পুরোটাকে একবার রোটেট করাও, মানে বুঝতেই পারতেছি আমি এই সমকোণী ত্রিভুজটার এটাকে ঠিক রেখে আমি এই পুরোটাকে একবার ঘুরে এলাম। 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরানোর পর তুমি যে শেপটা পাইছো, এই শেপটাকে আমরা বলি সমবৃত্তীয় কোণক। এবং এখানে মাঝখানে যে তুমি অক্ষটা দেখতেছো যার সাপেক্ষে ঘুরছিল, এটাকে আমরা বলি কোণকের অক্ষ। আর উপরের যে পয়েন্টটা দেখতেছো এই পয়েন্টটাকে বলি শীর্ষবিন্দু, এটাকে আমরা বলি কারিকা রেখা, এবং এটাকে আমরা চাইলে ভূমি বলতে পারি। এবার আসো আমার এই যে কোণক, এটাকে হচ্ছে আমরা যে সমবৃত্তীয় কোণক, এই সমবৃত্তীয় কোণককে যদি আমরা বিভিন্নভাবে কাটাকাটি করি, বিভিন্নভাবে কাটি, তখন এখান থেকে বিভিন্ন কণিকের উৎপত্তি হয়। তো আমাদের প্রথম কথা হচ্ছে এই সমবৃত্তীয় কোণক আমরা একটা নিব না, দুইটা নিব। অর্থাৎ এটা একটা, নিচেরটা একটা, এই দুইটাকে আমরা একসাথে করে দিব। এটাকে আমরা বলি দ্বিকোণক। এটাকে আমরা বলি কি ভাই? এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া দ্বিকোণক। অর্থাৎ তোমার কাজ হচ্ছে কি? তোমার কাজ হচ্ছে দুইটাকে একসাথে করে দেওয়া। আমরা ওই যে সোজা ভাষায় বলতে গেলে হচ্ছে বিভিন্ন বার্থডেতে মাথায় দেওয়ার যে ক্যাপগুলো নিয়ে আসে না, ওই ক্যাপগুলো হচ্ছে লিটারালি একটা কোণো করে নিয়ে আয়। ওরকম দুইটা আয়না যদি তাদের শীর্ষ দুইটাকে একসাথে করে এক বিন্দুতে তুমি বসায় দাও, এটাকে আমরা পুরোটাকে বলতে এটা কোণক, এটাকে বলতেছি দ্বিকোণক। এখন আমি এটাকে ভূমিতে বসায় রাখলাম। ভূমিতে বসিয়ে রেখে যদি আমি ভূমির সমান্তরালে কেটে দিই, তুমি এটাকে ভূমির সমান্তরালে কাটলে ওইখানে একটা শেপ প্রডিউস হবে, সেই শেপটা হচ্ছে লিটারালি একটা বৃত্ত। তাহলে আমরা বলতে পারবো, অনেক সময় এগুলো এমসিকিউতে আসে যে আমাদের ভূমির সমান্তরালে যদি কোণকে কেটে দেওয়া হয় কোন ধরনের কোণকের উৎপত্তি হবে? আমরা বলবো সেখানে আমার বৃত্তের উৎপত্তি হবে। যদি তুমি এই কাজটা করো, ভাই আমি এটাকে ভূমির সমান্তরালে না কাটা এটাকে একেবারে ভূমির লম্ব বরাবর কাটলাম, লম্বালম্বিভাবে যদি তুমি কেটে দাও, তখন তুমি এখানে পাবা জোড়া সরল রেখা। কি পাবা? জোড়া সরল রেখা। এর মানে কোণককে যদি আমরা ঠিক মাঝখান বরাবর কেটে দিই, তাহলে তো এখানে এই যে আমাদের মনে করো এই যে আমাদের এরকম একটা সুচালো অংশ না, তো আমার কথা হচ্ছে এই কোণকটাকে যখন এই যে এটা তো এরকম ঘুরে, তাই না? এখন তুমি মনে করো এই বরাবর কেটে দিলা একবারে ভূমির লম্ব, তো লম্বভাবে কেটে দিলে তোমার কাছে দেখতে এরকমভাবে মনে হবে, এই যে তোমার কাছে দেখতে এরকমই মনে হবে, একটা এরকম একটা এরকম। এর মানে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, যাকে আমরা জোড়া সরলরেখা। তাহলে আমরা বলবো কোন একটা কোণককে যখন ভূমির সমান্তরালে কাটা হয়, তখন আমি যে শেপটা পাবো এটাকে আমরা বলি সার্কেল বা বৃত্ত। আর যখন আমরা এটাকে ভূমির লম্বালম্বিভাবে কাটবো, দেখুন আমরা এখানে স্ট্রেট লাইন পাবো, একটাও না, অবশ্যই দুইটা, মানে এট এ টাইম দুইটা পাওয়া যাবে। জোড়া সরলরেখা বা যুগ্ম সরলরেখা বলি আমরা। এবার যদি আমি বলি ভাই আমি একটা কাজ করব, কি কাজ? সেটা হচ্ছে এই কোণকটাকে আমি কাটবো এমনভাবে যাতে করে ওই কর্তিত অংশটা কারিকা রেখার সমান্তরালে হয়। এটা ছিল আমার সেই কারিকা রেখা। এই কারিকা রেখা যেটা, তার সমান্তরালে যদি তুমি কাটো একটা শেপ পাবা। এই যে শেপটা, এই শেপটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া পরাবৃত্ত। তাহলে আমাদের পরাবৃত্ত পাইতে হলে কারিকা রেখার সমান্তরালে কর্তন করিতে হয়। এবার আসি, যদি আমরা একটা কাজ করি, ভাই আমি আনুভূমিক বড় বড় কাটলাম না, উলম্ব বড় বড় কাটলাম না, আমি কারিকা রেখার সমান্তরালে কাটলাম না, অন্য কোনোভাবে কাটলাম। তাহলে অন্য কোনোভাবে মানে হচ্ছে একটু করে হালকা বাঁকানো, হ্যাঁ, হালকা বাঁকানোভাবে যদি আমরা কাটি, অর্থাৎ ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে তির্যকভাবে যদি কাটি, তাহলে আমরা যে শেপটা পাবো এই শেপটাকে আমরা বলি ভাই এটা হচ্ছে একটি উপবৃত্ত। উপবৃত্তের শেপটা হচ্ছে দেখতে এরকম, আর বৃত্তের শেপটা হচ্ছে দেখতে এরকম, জোড়া সরল রেখা দেখতে এরকম। এবার আসো ভাইয়া, এবার আমি একটা কাজ করব, ফাইনাল এমনভাবে কাটবো যাতে করে এই যে এতক্ষণ পর্যন্ত দেখো তুমি কাটছো, তুমি যদি উপরের কোণকে কাটো উপরের কোণকে পাচ্ছ, নিচের কোণকে কাটলে নিচের কোণকে পাচ্ছ। এবার কথা হচ্ছে আমি এমনভাবে কাটবো যাতে করে সে উপরের কোণটাকেও সেট করে নিচের কোণটাকেও সেট করে, অ্যাট এ টাইম উভয়টা।
এতক্ষণ পর্যন্ত দেখো যতগুলো করছিলাম এটা আমার সিঙ্গেল কোণককে করছে, দুইটা কোণককে করে নাই। তুমি যেটার মধ্যে কার্যকলাপ সম্পন্ন করতেছো সেই কোণকের মধ্যে আমাদের এটার শেপটা প্রতিফলিত হয়েছে। এবার হচ্ছে ভাইয়া আমার এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এমনভাবে কাটবো যাতে করে এটা কি হয়, যাতে করে এটা আমাদের দুইটা থেকেই সেট করে। তাহলে আমাদের দুইটা থেকে যদি সেট করে তাহলে আমরা নতুন একটা শেপ পাবো, এই শেপটাকে আমরা বলতেছি অধিবৃত্ত। এবং এই যে অধিবৃত্ত বলতেছি দেখো এতক্ষণ পর্যন্ত এট এ টাইম একটা ছিল যে আমাদের ভাইয়া আমাদের সরল রেখা দুইটা পাইছিলাম, বৃত্ত একটা, উপবৃত্ত একটা, পরাবৃত্তর ক্ষেত্রে একটা। এখন আমার কথা হচ্ছে অধিবৃত্তর ক্ষেত্রে কিন্তু একটা পাচ্ছি না, দুইটা পাচ্ছি। ওই কারণে অধিবৃত্ত যদি কখনো আঁকতে বলে আমাকে এট এ টাইম দুইটা আঁকতে হয়। আমাদের মনে হয় যে ভাইয়া এরা রাগ করে আছে, একটা ওইদিকে একটা ওইদিকে তাকায় আছে, মানে দুইজন আমাদের মুখোমুখি না থেকে উল্টা করে ঘুরে আছে, একজন এদিকে মুখ করে আসে আর একজন এদিকে মুখ করে আসে। হ্যাঁ ভাইয়া অধিবৃত্ত আঁকতে হলে এভাবে আঁকতে হবে। অনেকে একটু কনফিউজড হয়ে যায়, আমাদের পরাবৃত্ত এবং অধিবৃত্তের শেপ তো দেখতে প্রায় সেম, হ্যাঁ যদিও কনসেপ্ট সেম না, উৎকেন্দ্রিকতা ভিন্ন, তো আমাকে তো দেখতে সেম হলেও আমি পরীক্ষায় কীভাবে বুঝবো? সোজা কথা হচ্ছে পরাবৃত্ত তো আমরা একটা আঁকি, অধিবৃত্ত তো একটা আঁকা সম্ভব না। অধিবৃত্তের ক্ষেত্রে তোমাকে অ্যাট এ টাইম দুইটাই শো করতে হবে। সো তুমি বুঝতেই পারতেছো পার্থক্যটা কোন জায়গায়, আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের বলতে পারি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে কণিকগুলা, ওই কণিকগুলার আমরা কি করলাম, ওই কণিকগুলা যে শেপগুলা সেই শেপগুলো আমরা এখানে নিয়ে আসলাম। আমরা শেপগুলো নিয়ে আসলাম যে কোনভাবে কাটলে এটা আমাদের কোন ধরনের কণিকের উৎপত্তি হয়। এবার আসো ভাইয়া আমরা ইকুয়েশানে যাই। ইকুয়েশনে যদি যাই আমাদের যত ধরনের কণক আছে, কণিকের ইকুয়েশান আছে সবগুলো হচ্ছে আলটিমেটলি দ্বিঘাত সমীকরণ। তো আমাদের জেনারেল একটা দ্বিঘাত সমীকরণ, এই সাধারণ রূপটা তোমাকে জেনে রাখতে হবে। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c cos টু 0। এবার আসি এখানে কি কি কনস্ট্যান্ট আছে। এখানে কনস্ট্যান্ট আছে a মানে হচ্ছে x স্কয়ারের সহগ, কনস্ট্যান্ট আছে b মানে y স্কয়ারের সহগ, কনস্ট্যান্ট আছে h মানে হচ্ছে 2xy এর সহগ, কনস্ট্যান্ট আছে g মানে হচ্ছে 2x এর সহগ, কনস্ট্যান্ট আছে f মানে হচ্ছে 2y এর সহগ, কনস্ট্যান্ট আছে c, আমাদের সিটা হচ্ছে অন্য একটা কনস্ট্যান্ট। তাহলে তুমি হিসাব করে দেখো এখানে 1 2 3 4 5 6 টোটাল 6টা কনস্ট্যান্ট আছে, এবার আমরা এই কনস্ট্যান্টগুলো থেকে এটা নির্ণায়ক মান বের করতে পারি। কি বের করতে পারি? নির্ণায়ক মান। কিভাবে? দেখো এটা অনেকে মুখস্থ রাখতে পারে না, আমি একটু মুখস্থ করার টেকনিক শিখিয়ে দিই। সেন্টার বরাবর ডাইরেক্ট এবিসি, দেখো তুমি কিন্তু ইকুয়েশনটা মুখস্থ করে ফেলছো। সো এবিসি কোনটাকে কি বলে তুমি খুব ভালো করে জানো। এ মানেই হচ্ছে এক্স স্কয়ারের সহগটা, যদি না থাকে শূন্য। বি মানে হচ্ছে ওয়াই স্কয়ারের সহগটা, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা। সো আমাদের এবিসি আমরা এ বরাবর বসাই দিলাম। এরপরে দেখো তো আমাদের এখানে যদি তুমি সিরিয়াল মেনটেন করো, এরপরে বি আছে, এরপর এইচের পরে জি আছে, তাই না? তুমি জাস্ট বসাই দিবা, এইচের পরে জি বসাই দিবা। এখানে যেরকম এইচের পর জি বসাইছো এখানেও এইচের পর জি বসাই দিবা। আর খালি জায়গায় কয়টা আছে ভাই? খালি জায়গায় দুইটা আছে, একটা এখানে একটা এখানে, ওই বাকি আছে কি এফ, ওই এফটা এখানে বসাই দাও। তাহলে আশা করি এবার মুখস্থ থাকবে, আমরা এবার মুখস্থ করে ফেলবো, কারণ এটা মুখস্থ করতে অনেকের কষ্ট হয়। তাহলে আমরা আবার বলি এ বি সি এখানে কটার বরাবর রাখলাম, এখানে সিরিয়াল আছে এ বি এর পরে আছে সি, তো লাস্টে এইচ এবং জি আছে। তাহলে আমরা আমাদের এইচ জি এটাকে সিরিয়ালি লিখলাম, এই এইচ জি তাকে সিরিয়ালি লিখলাম, বাকি আছে আমার এফ, ওই এফটাকে এই খালি স্থানে বসাই দিলাম। এখন এই যে এগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টগুলো দিয়ে আমি একটা নির্ণায়ক মান পাবো। এই নির্ণায়ক মানের মান আইদার 0 অর 0 না, অর্থাৎ এটার মান হয় 0 আসবে না হয় 0 আসবে না। যদি কখনো এটার মান 0 আসে তখন আমি বলবো এটা হচ্ছে জোড়া সরল রেখা, একবারে ডাইরেক্ট আনসার। যদি কখনো এটার মান 0 আসে, নির্ণায়ক মান 0 আসে, এর মানে 100% কনফার্ম এটা হচ্ছে যুগ্ম সরল রেখা। যুগ্ম সরল রেখাও কিন্তু এক ধরনের কণিক। এবার আসি, যদি আমার নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি শিওর না। আমাদের এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় এর মানে হচ্ছে এটা পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে। আই এম নট শিওর কোন শেপটা হবে। এই কোন শেপটা হবে তার জন্য তোমাকে নতুন একটা টার্ম বের করতে হবে, এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই এ বি মাইনাস এইচ স্কোয়ার যে টার্মটা, এ মানে কি, বি মানে কি, এইচ মানে কি উপরে অলরেডি লেখা আছে। তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার যে টার্মটা, ওই টার্মটা থেকে তোমাকে বের করতে হবে। এখন তোমার কথা হচ্ছে ভাই আমাকে এমন একটা ইকুয়েশন দিয়েছে যে ইকুয়েশনে কোনো এক্স স্কোয়ারওয়ালা রাশি নাই। আর ভাই এক্স স্কোয়ারওয়ালা রাশি না থাকলে আমি এ কোত্থেকে পাবো? আরে আমার কথা হচ্ছে এক্স স্কোয়ারওয়ালা রাশি নাই মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ শূন্য। তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখান থেকে এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করবো। এ বি মাইনাস এইচ স্কোয়ার যে টার্মটা, এই টার্মটা যদি আমাদের
তিন ধরনের হইতে পারে। এটা ইকুয়াল 0 হইতে পারে, গ্রেটার দেন 0 হইতে পারে, লেস দেন 0 হইতে পারে। দেখো এখানে কিন্তু আমি বলছি হয় 0 অথবা নন জিরো। এই নন জিরোটা ধনাত্মক ঋণাত্মক এটা আমার কোনো ফ্যাক্ট না, বাট এখানে আমরা বলতেছি এবি মাইনাস এসি স্কয়ারের মান সে ইকুয়াল 0 হইতে পারে, আবার নট ইকুয়ালের মধ্যে দুইটা আলাদা, কিন্তু গ্রেটার দেনও হইতে পারে, লেস দেনও হইতে পারে। যদি আমার এবি মাইনাস এসি স্কোয়ার এই টার্মটার মান 0 হয়, আমি শিওর বলে দিব এটা একটা পরাবৃত্ত। আর যদি এবি মাইনাস এসি স্কোয়ার গ্রেটার দেন 0 হয়, আমি শিওরলি বলে দিব এটা একটা উপবৃত্ত। আর যদি এবি মাইনাস এসি স্কোয়ার ইজ লেস দেন 0 হয়, আমি 100% কনফার্মলি বলে দিব এটা একটা অধিবৃত্ত। আশা করি এতটুকু অংশ আমাদের সবার ক্লিয়ার। আচ্ছা, এবার তাহলে আমরা আলোচনা করি হচ্ছে আমাদের পরাবৃত্ত। এবার যদি তুমি পরাবৃত্তের ক্ষেত্রে দেখো তাহলে আমরা সিম্পলি এবার আমরা আলাদা করে তিনটা জিনিস আলোচনা করব, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। খুবই কঠিন নয়, আমাদের খুবই সহজ ব্যাপার স্যাপার। আর আমরা এখানে একটা কথা বলে রাখি, তুমি তো ইন্টারমিডিয়েটে তো প্রচুর পরিমাণ ম্যাথ করছো, ওই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা খুব একটা করাবো না, আমরা জাস্ট টেকনিকগুলো শিখিয়ে দিব, হ্যাঁ, যাতে করে তোমাদের অ্যাডমিশনে কাভার হয়, কিন্তু তোমাকে বেসিক নলেজটা রাখতে হবে। তো এবার আসি আমাদের বিভিন্ন ধরনের পরাবৃত্তের সমীকরণ। তো আমরা একটু মনে রাখার সুবিধার্থে বলে দিই। মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন তুমি একটু ভালো করেই জানো ভাই, আমাদের পরাবৃত্ত যে আমরা বলি, এই পরাবৃত্তের শেপটা হচ্ছে দেখতে এরকম, যে ভাইয়া দেখতে এরকম, এটা এভাবেও থাকতে পারে, এটা আমার এভাবেও থাকতে পারে। এই পয়েন্টটাকে আমরা বলি পরাবৃত্তের শীর্ষবিন্দু। কি বলি ভাইয়া? শীর্ষবিন্দু। এখন এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দুটা যদি আমার মূলবিন্দু হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা হচ্ছে মূলবিন্দু। তাহলে আমি যদি বলি ভাইয়া এটাই হচ্ছে আমার পরাবৃত্ত, তাহলে খেয়াল করো এই পরাবৃত্তের শীর্ষ কিন্তু মূলবিন্দু, আবার এই পরাবৃত্ত তারও কিন্তু শীর্ষ মূলবিন্দু, এই পরাবৃত্ত তারও কিন্তু শীর্ষ মূলবিন্দু, এই পরাবৃত্ত তারও কিন্তু শীর্ষ মূলবিন্দু। এখন সবার শীর্ষ মূলবিন্দু, তাহলে আমাদের শীর্ষ মূলবিন্দু হয়ে দেখো এই পরাবৃত্তটা কার দিকে তাকায় আছে? সে এক্স অক্ষের দিকে তাকায় আছে। এটা কার দিকে তাকায় আছে? এটা এক্স অক্ষের দিকে তাকায় আছে। এটা ওয়াই অক্ষের দিকে, এটা ওয়াই অক্ষের দিকে তাকায় আছে। তাহলে আমরা বলবো কোনো একটা পরাবৃত্ত যদি সে এক্স অক্ষের দিকে এক্স অক্ষকে ঘেরাও করে রাখে, দেখো এই পরাবৃত্তটা এভাবে এক্স অক্ষকে ঘেরাও করে রাখছে, এভাবে এক্স অক্ষকে ঘেরাও করে রাখছে। যদি সে কখনো এক্স অক্ষকে ঘেরাও করে রাখে, তখন তার সমীকরণ বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4ax। অর্থাৎ এক্স অক্ষকে ঘেরাও করে রাখলে এক্স হবে এক ঘাত আর আমাদের অন্যটা হবে দ্বিঘাত, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এখন সে কোন দিকে ঘেরাও করে রাখছে? ধনাত্মক দিকে। এটাও তো এক্স অক্ষকে ঘেরাও করে রাখছে, তবে কোন দিকে? ঋণাত্মক দিকে, ওইখানে সামনে একটা মাইনাস আসবে। তাহলে আমরা বলতে পারি যদি কোনো একটা পরাবৃত্ত এক্স অক্ষকে ঘেরাও করে রাখে, তার সমীকরণ হবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। আর যদি সে ধনাত্মক দিকে ঘেরাও না করে ঋণাত্মক দিকে ঘেরাও করে রাখে, তখন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4ax। এবার আসি কোনো একটা পরাবৃত্ত সে ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখছে, যদি সে ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখে তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। আর যদি ওয়াই অক্ষকে সে আমাদের ঋণাত্মক দিয়ে ঘেরাও করে রাখে, তখন -4ay। ওয়াই অক্ষকে যখন ঘেরাও করে রাখছে ওয়াইটা এক ঘাত অন্যটা দ্বিঘাত, ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখছে ওয়াইটা এক ঘাত অন্যটা দ্বিঘাত। অর্থাৎ ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখলে ওয়াই এক ঘাত এক্স দ্বিঘাত, এক্স অক্ষকে ঘেরাও করে রাখলে এক্স এক ঘাত ওয়াই দ্বিঘাত। যদি সে আমাদের এগুলা তখনই হবে যখন আমাদের শীর্ষ কি? শীর্ষটা আমাদের মূলবিন্দু। এবং এক্স অক্ষকে ঘেরাও করে রাখলে এক্স এক ঘাত, ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখলে ওয়াই এক ঘাত। এক্স অক্ষের ধনাত্মক দিকে হলে আমাদের প্লাস চিহ্ন বসবে, ঋণাত্মক দিকে হলে মাইনাস চিহ্ন বসবে। তাইলে আমরা এখানে ওভারঅল যদি তোমাকে বলি ভাইয়া, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি আমি তো 4 ধরনের ইকুয়েশন আমাদের পরাবৃত্ত পাচ্ছি। এই 4 ধরনের পরাবৃত্ত অন্যান্য শেপেরও হইতে পারে, আমাদের সেটা আমাদের কেন টেনশনের কোনো কারণ নেই। আমার কথা হচ্ছে আমাদের যদি 4 ধরনের শেপ থাকে, তার মধ্যে আমরা দেখো এই দুইটা প্রায় সেম, এই দুইটা প্রায় সেম। আমি কি করব? আমি সূত্র শেখার সময় শুধু দুইটা শিখবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এবার তুমি বললো ভাইয়া আপনি এটা যখন করতেছেন এটা তো আমার শুধুমাত্র এটাকে রিপ্রেজেন্ট করতেছে। আমি বলবো না, সে দুইটাকে রিপ্রেজেন্ট করতেছে। কিভাবে? দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16y, তুমি বলতে পারতো হ্যাঁ ভাইয়া এটার মতো, এটার মতো। তাহলে আমাদের এখানে আমাদের তো 4ay থাকতে হয়, তাহলে লিখলাম 16কে লিখলাম 4 × 4, তাহলে 4 এটা হচ্ছে a এর মান y। এবার হচ্ছে -16y, বুঝতে পারছো ঋণাত্মক দিকে, তাহলে এটা হচ্ছে -16y। আমি এটাকে লিখলাম 4ay, দেখো a এর মান বসাইছি -4। মানে আমরা কি করব? আমি তো এখানে উল্লেখ করে দিই নাই এটা ধনাত্মক নাকি ঋণাত্মক। দেখো এটা তখনই এটার গ্রাফ যখন এটা ধনাত্মক,
এটা তখনই এটার গ্রাফ যখন এটা ধনাত্মক, মানে এগুলো সব ধনাত্মক ধরছি। বাট আমার কথা হচ্ছে আমি এমন একটা গ্রাফ শিখলাম এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay, এখানে এই ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। এই ধনাত্মক মানে সে আমাদের ধনাত্মক দিয়ে মুখ করে আছে, ঋণাত্মক মানে হচ্ছে ঋণাত্মক দিয়ে মুখ করে আছে। তাহলে আমার কিন্তু আর দুইটা ফর্মুলা শেখার দরকার নাই। তাহলে আমরা কি করব, আমাদের পরীক্ষায় ম্যাথ করার সময় আমরা যে কাজটা করব, আমরা এখানে এর ধনাত্মক হোক ঋণাত্মক হোক সেটা এর ভিতর ঢুকে দেবো। কার ভিতরে? এর ভিতর। অটোমেটিক সব কিছু মিলে যাবে, তোমার টেনশন করার কোনো দরকার নাই। তাহলে তোমরা শিখবা শুধু এটা এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay। একইভাবে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটার মধ্যে আমরা বলতে পারি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 16x 4 ইন্টু 4 ইন্টু এক্স, আর এখানে মাইনাস থাকলে ওই মাইনাসটা হচ্ছে আমরা 4 ইন্টু -4 ইন্টু এক্স, শেষ। এর মান হচ্ছে -4 বসে দিব, আনসার মিলে যাবে। এখন আমার প্রশ্ন হলো ভাইয়া, যদি আমার শীর্ষ মূলবিন্দু না হয়, এটা সবার ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য, তখন আমরা কি করব? দেখো শীর্ষ মনে করো হচ্ছে x1, y1, তোমার কোনো টেনশন নাই। তুমি কি করবা, ইকুয়েশনে যত জায়গায় x আছে x এর জায়গায় x মাইনাস x1 বসে দিবা, যত জায়গায় y আছে y এর জায়গায় y মাইনাস y1 বসে দিবা। আবারও বলতেছি, ইকুয়েশনে যত জায়গায় x আছে x এর জায়গায় x মাইনাস x1 বসে দিব, যত জায়গায় y1 আছে y আছে y এর জায়গায় y মাইনাস y1 বসে দিব। এখানে x1 y1 হচ্ছে তার শীর্ষবিন্দু রিপ্রেজেন্ট করে, তার শীর্ষবিন্দু রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, মনে করো আমরা যেমন এখন আমরা যদি এগুলো তো আমরা অলরেডি শিখে ফেলছি, এখন আমি এখান থেকে যদি বলি জিনিসটা আসলে কেমন, জিনিসটা হচ্ছে এরকম। দেখো এটা যদি আমার y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়, আমি বললাম হচ্ছে ভাই এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পরাবৃত্ত। আমি যদি বলি ভাই এটা কাকে ঘেরাও করে রাখছে, তুমি বলো ভাই x অক্ষের মতো কাউকে। সিম্পল, x অক্ষের সমান্তরাল কোন একটা রেখাকেই তো ঘেরাও করে রাখছে। জি ভাইয়া। তাহলে আমাদের এই ক্ষেত্রে শীর্ষ কোন বিন্দু? মূলবিন্দু না, কারণ আমার মূলবিন্দু হচ্ছে এটা। তাহলে শীর্ষ হচ্ছে x1, y1। আমার কথা হচ্ছে যদি সে x অক্ষকে ঘেরাও করে রাখলে যেরকম হয় সেরকম হয়, তাহলে এটার শেপটা হবে কিরকম? এটার ইকুয়েশনটা হওয়ার কথা ছিল এরকম, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এরকম হওয়ার কথা ছিল। বাট এরকম হবে না। এরকম হইতো যদি শীর্ষবিন্দু মূলবিন্দু হইতো। তো আমার কথা হচ্ছে এটা এমন না, তবে এটার মতো। তাহলে এই ইকুয়েশনে জাস্ট y এর জায়গায় y মাইনাস y1 বসাই দাও, x এর জায়গায় x মাইনাস x1 বসাই দাও। এটা শীর্ষ আমাদের অন্য একটা, ভাই এটা হচ্ছে y অক্ষকে ঘেরাও করে রাখা যেরকম ওইরকম। তাহলে সিম্পল বসাই দাও, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, x এর জায়গায় x মাইনাস x1 বসাই দিলাম, আমাদের 4ay, y এর জায়গায় y মাইনাস y1 বসাই দিলাম, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, y এর জায়গায় y মাইনাস y1 বসাই দিলাম, x এর জায়গায় x মাইনাস x1 বসাই দিলাম। এবার আসো একটু পরে আমরা পরাবৃত্তের বিভিন্ন ফর্মুলা শিখবো, কোন টার্মটা দ্বারা কি মিন করে এবং প্রত্যেকটার ফর্মুলা। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, ম্যাথে যখন পরাবৃত্ত জেনারেল আকারে থাকবে না, এটাকে আমরা বলি হচ্ছে জেনারেল রূপ, সাধারণ আকার। এই সাধারণ আকারে না থেকে যদি ইন জেনারেল আকারে থাকে, ফর এক্সাম্পল একটা পরাবৃত্ত দেখতে এরকম, এখান থেকে তো দেখে আর বিভিন্ন জিনিস বের করা যায় না, কারণ আমরা সূত্র শিখবো শুধুমাত্র x স্কয়ার ইকুয়ালস টু 4ay আর y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর জন্য। অর্থাৎ শুধু এই দুইটার জন্য আমি সূত্র শিখবো, অন্য কারোর জন্য সূত্র শিখবো না। তাহলে আমার কথা হচ্ছে আমরা তখন কি করব? দেখো ভাই সবসময় কি তোমার শীর্ষ মূলবিন্দু হবে না, তাহলে ঝামেলাটা কোন জায়গায়? ভাই শীর্ষ মূলবিন্দু না হলে এটার জায়গায় এটা আছে, এটার জায়গায় এটা আছে, এটাকে আমরা ওইটার মতো করে বড় হাতের x চিন্তা করলাম, এটাকে আমাদের বড় হাতের y চিন্তা করলাম। তাহলে দেখো তো এটা এটার মতো হয়ে গেছে না? জি ভাইয়া। অর্থাৎ আমি যেহেতু ফর্মুলা শিখবো একটু পরে এটার আর এটার, তাই আমি ইকুয়েশনটাকে এই আকারে কনভার্ট করে ফেললাম। এখন হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে এই বড় হাতের x মানে কিন্তু ছোট হাতের x মাইনাস x1, বড় হাতের y মানে হচ্ছে ছোট হাতের y মাইনাস y1। এবং তাহলে সিম্পল কথা, কোন একটা জায়গায় বলা হলো তোমার x এর মান 0, y এর মান 0, এই ইকুয়েশনে x এর মান 0 মানে হচ্ছে ছোট হাতের x এর মান 0, ছোট হাতের y এর মান 0। বাট এই ইকুয়েশনে x এর মান 0 মানে হচ্ছে বড় হাতের x এর মান 0, বড় হাতের y এর মান 0। কিন্তু প্রশ্নে তো কোনো বড় হাতের x y নাই, তাও তুমি কি করবে? বড় হাতের x এর জায়গায় এটা মান বসাই দাও, x মাইনাস x1 ইকুয়ালস টু 0, y মাইনাস y1 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি x এর মান বের করে ফেলো, এখান থেকে তুমি y এর মান বের করে ফেলো। দেখো কি সুন্দর করে বের হয়ে গেছে। অর্থাৎ আমরা যে কাজটা করব, এই যে y মাইনাস y1 এটাকে বড় হাতের y ধরলাম আর এটাকে বড় হাতের x ধরলাম। তাহলে শুধুমাত্র এই দুইটার ফর্মুলা শিখে দুনিয়ার যত পরাবৃত্ত আছে আমাদের জানা সবগুলো আমরা বের করে ফেলতে পারবো। তো যেমন ফর এক্সাম্পল পরীক্ষায় তোমার এটা আসলো, এই যে এটা আসলো, এখানে আমরা কি করব? ভাই এখানে এক্স স্কয়ার দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 4ay টাইপসের। তখন আমি কি করব? এক্স ওয়ালা সবগুলোকে এক পাশে আই না, এক্স স্কয়ারের সবটা কমন নিলাম, কমন নিয়ে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ইন্টারে যেভাবে বানাইছো ওইভাবে বানাইলা, বানাইয়া তুমি শেষ পর্যন্ত এই ফর্মেট
পরেরটা পাইলা এক্স প্লাস 3/2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু হাফ ইন্টু ওয়াই প্লাস 61/40। এখন তুমি যে কাজটা করবা এই যে এই জিনিসটাকে বড় হাতের এক্স ধরে নিবা, এই জিনিসটাকে বড় হাতের ওয়াই ধরে নিবা, আর তাহলে আমরা বলতে পারি এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay, এর মান হচ্ছে হাফ। তাহলে এবার ক্যালকুলেশন করে তোমার যা যেখানে লাগে বসাই দাও, আনসার মিলাই নাও, আশা করি কোনো সমস্যা হবে না। এবার আমরা যে কাজটা করব, পরাবৃত্তের বিভিন্ন ইকুয়েশন দেখব যে আমাদের কোনটা দ্বারা কি মিন করে। তো আমি তোমাদেরকে মুখে মুখে বলবো, তোমরা যদি ইন্টারমিডিয়েটে পড়ছো তো আমি একটু মনে করাই দিব যে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র আমি বলবো কোনটা দ্বারা কি মিন করে, এবং আমরা সব কিছু বলে দিব, সুন্দর করে সব কিছু বলে দিব। এখন একটু খেয়াল করো, প্রথমে আমি তোমাদেরকে শিখাবো হচ্ছে এই পরাবৃত্তটা, একটু ভালো করে খেয়াল করো ভাই। আমার এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটা হচ্ছে একটা পরাবৃত্ত। তো যদি আমাদের ভাই এটা একটা পরাবৃত্ত হয়, তাহলে আমাদের এই পরাবৃত্তের দেখো এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু, এই বিন্দুটাকে কি বলি? শীর্ষবিন্দু। তো আমরা তো ধরতেছি ভাই এটা ওয়াই অক্ষ, আর এদিকে হচ্ছে আমার এটা এক্স অক্ষ, আর এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ, এবং এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া আমরা এভাবে এদেরকে ধরে নিলাম। যদি আমরা এভাবে ধরে নিই তাহলে একটু ভালো করে খেয়াল করো কি কি পাবো, একটু খেয়াল করি যে যে জিনিসগুলো পাবো। এক নাম্বার কথা ভাইয়া, এটা হচ্ছে এটাকে আমরা বলি শীর্ষবিন্দু, এটাকে আমরা বলি কি? শীর্ষবিন্দু। এরপর এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ফোকাস বা আমাদের উপকেন্দ্র এস, এটাকে আমরা বলি ভাইয়া নিয়ামক রেখা, এই রেখাটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া নিয়ামক রেখা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা প্রথমে স্থানাঙ্কগুলো চিন্তা করি। স্থানাঙ্কগুলো কি কি ভাইয়া? প্রথম কথা হচ্ছে আমাদের এই অংশটাকে আমরা বলি হচ্ছে এ, এবং এই অংশটাও আমাদের এ, কারণ পরাবৃত্তের ক্ষেত্রে হচ্ছে আমরা কি জানি, আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে হচ্ছে এসপি এবং এসপি বাই ফি এম ইকুয়ালস টু হচ্ছে 1, উৎকেন্দ্রিকতার মান 1, এর মানে এসপি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ফি এম বলতে পারি। তাহলে তুমি যদি বলো ভাইয়া ফিটা এখানে আছে, তাহলে এই এসপি এর মান যা, ফি এম এর মানও কি তা। তো এখন ফি বিন্দুটা যদি এখানে না থাকে, ফি বিন্দুটা এখানে থাকে, তখন এই যে এসপি এর মান যা, ফি এম এর মানও তা। ওই ফি বিন্দুটা যদি এখানে থাকে, তাহলে এই এসপি এর মান যা, ফি এম এর মানও তা। এই এসপি এর মান হচ্ছে আমাদের এ, তাহলে এটার মানও এ। অর্থাৎ আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে বলতে পারি আমাদের শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র এবং নিয়ামক সমান দূরত্ব বজায় রাখে। শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র এবং নিয়ামক কি রাখে? সমান দূরত্ব বজায় রাখে। এবার আসলে আমরা স্থানাঙ্ক বের করি। ভাই এই বিন্দুর স্থানাঙ্ক কত? a,0। এই বিন্দুর স্থানাঙ্ক কত? এটা শীর্ষবিন্দু এ বলি, a of 0,0। ভাই এই বিন্দুর স্থানাঙ্ক কত? z of আমাদের -a,0, কারণ এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটাকে আমরা বলি অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু, এটাকে আমরা বলি অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু। এবার আসো আমরা যদি এই যে পয়েন্টটাকে আমরা বলি উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম a,0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 0,0, আর অক্ষরেখা এবং নিয়ামক রেখা ছেদবিন্দু পেয়ে গেলাম -a,0। এবার হচ্ছে তুমি যদি এই বিন্দুতে একটা লম্ব টানো, উপকেন্দ্রের উপর একটা লম্ব টানো, এটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলি হচ্ছে 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। এবং এটা যদি 4a হয়, এতটুকু হচ্ছে টুয়াইজ এ, এতটুকু হচ্ছে টুয়াইজ এ। অনেক সময় বলা হয় উপকেন্দ্রিক লম্বের প্রান্ত, তাই উপকেন্দ্রিক লম্বের প্রান্ত কে কে? একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। একটাকে নাম দিয়ে হচ্ছে এল, আরেকটাকে নাম দিয়ে হচ্ছে এল প্রাইম। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় কে কে? এল এবং এল প্রাইম। যদি এল এবং এল প্রাইম হয়, এল এর স্থানাঙ্ক কত? a, এটা হচ্ছে এ, এটা হচ্ছে টুয়াইজ এ, টুয়াইজ এ, আর এটার স্থানাঙ্ক কত? আমাদের a, -2a। আমাদের অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করলাম। এবং এই যে এল এবং এল প্রাইম, এর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের শীর্ষবিন্দু দ্বয়, প্রান্তবিন্দু দ্বয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4a। অনেক সময় পরীক্ষায় তোমার আসে কোন একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয় এত এবং এত হলে আমাদের এর মান কত? এর মান কত? তাহলে সিম্পল একটু খেয়াল করে দেখো, এর মান কত জিজ্ঞেস করছে। তো আমার উপকেন্দ্রিক লম্বর প্রান্তবিন্দুটাও যদি জানা থাকে, এই বিন্দু আর এই বিন্দু আমি জানি, তাহলে এই টোটাল মধ্যবর্তী দূরত্ব √ ভুজদ্বয়ের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের হোল স্কয়ার, এই ক্যালকুলেশনটা করে যে মানটা পাবো সেই মানটাকে 4a ধরলেই তো আমার এর মান পেয়ে যাচ্ছি, অবশ্যই পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিস্টেম, যে উপকেন্দ্রিক লম্ব দেওয়া থাকলে এ বের করা যায়, আর এ দেওয়া থাকে আমাদের এখান থেকে উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক আমরা বের করতে পারবো যদি আমার এ জানি। এ জানলে a, টুয়াইজ, এটা হচ্ছে এল বিন্দুর স্থানাঙ্ক, a, -2, এটা হচ্ছে আমাদের এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক। অনেকে আমাকে বলবো হয়তো ভাইয়া তাহলে আমি তো
বুস্টটা দেখিয়ে বলে দিতে পারি এর মানে তো না, পারবা না, কারণ তোমার কি সবসময় এই জেনারেল ফরম্যাটে থাকবে না, জেনারেল ফরম্যাটে নাও থাকতে পারে। ওই কারণে তোমাকে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করে তাকে 4a ধরে তখন বের করবে, এটা হচ্ছে 100% কারেক্ট। কারণ উপবৃত্তরা সবসময় পরাবৃত্তরা সবসময় এই ফরম্যাটে থাকবে এমন কোনো কথা নেই, যে কোনো ফরম্যাটে থাকিতেই পারে। ওকে ভাইয়া, এতটুকু আমরা বুঝে গেলাম। এটা হচ্ছে আমাদের জেনারেল জিনিসগুলা। এরপর আসি ভাইয়া আমাদের পরাবৃত্তের উপকেন্দ্র থেকে কোন একটা বিন্দুর যে দূরত্ব, এই যে এসপি, এই এসপিটাকে আমরা বলি উপকেন্দ্রিক দূরত্ব। কি বলি ভাইয়া? উপকেন্দ্রিক দূরত্ব বা নাভি দূরত্ব বলা হয়। তো আমাদের এই উপকেন্দ্রিক দূরত্ব এসপি যেটা, এই এসপিটাকে আমরা বলতে পারি ভাইয়া এটা a প্লাস এক্স এর সমান। কার সমান? a প্লাস এক্স এর সমান। ভাই কিভাবে বুঝছেন a প্লাস এক্স এর সমান? একবারে সিম্পল হিসাব নিকাশ কি কি দেখো, আমাদের a প্লাস এক্স এর সমান না, এখানে এই যে এসপি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ফি, তাহলে এই যে এসপিটা আমাদের ফি এম এর কি সমান না? জি ভাইয়া সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ফি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল বলতে পারি এটা যে মূল বিন্দু হয়, তাহলে এই যে এখান থেকে দেখেন এই এক্স কমা ওয়াই মানে কি? এতটুকু এক্স, এতটুকু ওয়াই। তো এতটুকু যদি এক্স হয়, এতটুকু যদি ওয়াই হয়, এটা এক্স, আবার এটা হচ্ছে এ এবং এক্স দুইটাকে যোগ করলে আমি এই পুরোটা পেয়ে যাব না? এই পুরোটা পাওয়া মানে হচ্ছে এটা পাওয়া। ওই কারণে তোমরা ম্যাথের জন্য এমসিকিউর জন্য মুখস্থ করে রাখবা বা রিটেনও ইউজ করা যাবে ডাইরেক্ট। এসপি উপকেন্দ্রিক দূরত্ব সমান হচ্ছে a প্লাস এক্স যদি আমার পরাবৃত্তটা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax এর টাইপের হয়। যদি এরকম টাইপের হয় তখন এসপি ইকুয়ালস টু উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে a প্লাস এক্স। এবার হচ্ছে বিভিন্ন রেখা, যেমন তোমাকে বলো অক্ষরেখার সমীকরণ। সিম্পল কথা হচ্ছে অক্ষরেখা মানে কি? কোন অক্ষ? এই যে এক্স অক্ষটা হচ্ছে অক্ষরেখা, তাহলে ওয়াই ইকুয়ালস টু 0। তোমাকে বলা হলো নিয়ামক রেখার সমীকরণ। ভাই নিয়ামক রেখা কোনটা? এই যে এই রেখাটা হচ্ছে নিয়ামক রেখা। তো এই রেখাটা যদি আমাদের নিয়ামক রেখা হয়, তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল বলতে পারি, কি বলতে পারি ভাইয়া? আমাদের এই যে এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষ থেকে এই একক দূরত্ব অবস্থান করে ঋণাত্মক দিকে। তাহলে আমরা এখানে বলতে পারি ওয়াই ইকুয়ালস টু x ইকুয়ালস টু -a। একইভাবে আমাকে যদি বলা হয় শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা হচ্ছে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, তখন আমরা এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে x ইকুয়ালস টু 0। শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জিনিসগুলো। আর যদি কখনো বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, সে কতটুকু দূরত্বে আছে? এই পরিমাণ দূরত্বে আছে, তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু a। এর মানে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে, ডাইরেক্ট তুমি সবকিছু বের করে ফেলতে পারবা। তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এই ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax যদি জানো, সিমিলারলি তুমি এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay বের করতে জানবা না? ইন্টারে পড়ছো, 4ay বের করে ফেলতে পারবা। তো আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। সেই বুদ্ধিটা কি? তুমি যে কাজটা করবা, যদি কখনো এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay না থাকে, যদি আমাদের ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax না থাকে, যদি এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay থাকে, তুমি যে কাজটা করবা একবারে চোখ বন্ধ করে যত জায়গায় এক্স আছে, মানে এই যে ফর্মুলাগুলার সব জায়গায় তুমি ওয়াই বসাই দিবা, যত জায়গায় ওয়াই আসছে সব জায়গায় তুমি এক্স বসাই দিবা। আবার যত জায়গায় স্থানাঙ্ক এক্স অক্ষে তাকে তুমি ওয়াই অক্ষে বসাবা, যত জায়গায় ওয়াই অক্ষে তাকে এক্স অক্ষে বসাবা। যেমন এক্স অক্ষের স্থানাঙ্কগুলো কেমন হয়? সামথিং 0। ওয়াই অক্ষের স্থানাঙ্ক কেমন হয়? 0, তাহলে আমাদের যত জায়গায় এরকম আছে তাকে বানাই ফেলবে এরকম, মানে 0টা আগে থাকলে পরে থাকলে আগে। ফর এক্সাম্পল তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি ভাই, এখানে অক্ষরেখার সমীকরণটি কি পাচ্ছি? ওয়াই ইকুয়ালস টু 0। তো তুমি তাহলে ওই ক্ষেত্রে কি বলবা? এক্স ইকুয়ালস টু 0, ওয়াই এর জায়গায় এক্স। ভাই এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ভাইয়া আমাদের এক্স ইকুয়ালস টু হচ্ছে -a। ওইখানে কি লিখবো? ওয়াই ইকুয়ালস টু -a। তারপর আসো ভাইয়া আমরা এখানে কি পাচ্ছি? জেড ইকুয়ালস টু হচ্ছে আমাদের -a,0। তাহলে ওইখানে আমরা কি লিখবো? জেড ইকুয়ালস টু 0, -a। এখানে আমরা কি লিখতেছি? আমাদের a,-2a। ওইখানে আমরা কি করব? এই যে আগেরটা পরেরটা আগে নিয়ে আসবো, মানে হচ্ছে এক কথা এক্স অক্ষরগুলো ওয়াই অক্ষরগুলো এক্স অক্ষে, দেখবো অটোমেটিক মিলে যাবে। তো তাও তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা যে আমরা কিভাবে করতে পারি। এবার আসো বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন ধরনের যে পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করার টেকনিক, যে আমাদের পরাবৃত্তের তোমাকে লেখচিত্র অঙ্কন করতে বললো, হ্যাঁ, যেমন অথবা কোন একটা লেখচিত্র দেওয়া আছে, বলা হলে এটা কোন ধরনের পরাবৃত্ত। যেমন ফর এক্সাম্পল আমাদের দেখো এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন কোন একটা পরাবৃত্ত সে মনে করো এখানে আছে, এখানে থেকে এরকম আছে, এই যে এরকম। আমার কথা হচ্ছে দেখো অনেকে একটু ভুল বুঝে, এটা হচ্ছে আমাদের x1, y1 বিন্দু মনে করো। তাহলে দেখো আমার কথা হচ্ছে সে কাকে
কাকে কাকে বা কার মতো ঘেরাও করে রাখছে ভাই ওয়াই অক্ষের সমান্তরাল কাউকে ঘেরাও করে রাখছে তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু কাউকে ঘেরাও করে রাখছে আমি শিওর এটা হচ্ছে এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay এর মতো হবে এবার বলো এ কোন দিকে তাকায় আছে দেখো তার শীর্ষ কোথায় আছে সেটা কোনো ফ্যাক্ট না সে কোন জায়গায় আছে সেটাও কোনো ফ্যাক্ট না সে কোন দিকে তাকায় আছে সেটা হচ্ছে ফ্যাক্ট সে কোন দিকে তাকায় আছে ভাই ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে তাহলে মাইনাস আসবে এখন এর শীর্ষবিন্দু কি 0 0 না যেহেতু শীর্ষবিন্দু 0 0 না তাহলে আমাদের বলতে পারি আমাদের ইকুয়েশনও এটা না তবে এটার মতো তাহলে আমরা কি করব x এর জায়গায় x - x1 হোল স্কয়ার ইকুয়ালস টু -4a ইনটু y এর জায়গায় y - y1 আসলে এটাই হচ্ছে তার ইকুয়েশন এটা হচ্ছে এটার ইকুয়েশন এভাবে তোমরা যে কোনোটাই বের করে ফেলতে পারবা আশা করি কোনো সমস্যা হবে না ওকে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাকে বলা হলো কোন একটা পরাবৃত্ত কোন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে তা আমার নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম যদি করে তাহলে ওই নির্দিষ্ট বিন্দু দ্বারা পরাবৃত্তরে কি হবে সিদ্ধ হবে ওই বিন্দুটা তুমি বসাই দিলে অটোমেটিক আননোন রাশিটার মান পেয়ে যাবা আননোন রাশিটার মান পেয়ে যাবা এভাবে তোমরা অনেক কিছু বের করে ফেলতে পারবা এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাদের কোন একটা তোমাদের হ্যাঁ তোমাকে বলা হলো আমাদের কোন একটা পরাবৃত্তের আমাদের উপকেন্দ্র দেওয়া আছে উপকেন্দ্র ও নিয়ামক রেখা দেওয়া আছে উপকেন্দ্র ও নিয়ামক রেখা কি দেওয়া আছে আমরা কোনো কথা নাই ডাইরেক্ট তুমি করে ফেলবা ভাইয়া SP = PM যদি পরাবৃত্ত না হইয়া এটা উপবৃত্ত বা অধিবৃত্ত হইতো তখন এই দুইটার সাথে এক্সট্রা করে ইও দেওয়া থাকতো তখন তুমি লিখতা SP = EPM এটা করে তুমি আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবা সবচেয়ে ইম্পর্টেন্ট উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে SP = PM ভাই তাহলে আমাদের জিনিসটা কেমন এই যে এরকম ভাই উপকেন্দ্র দেওয়া আছে নিয়ামক রেখাটাও দেওয়া আছে তাহলে ভাইয়া আমাদের উপকেন্দ্র মনে করেন হচ্ছে 1, -1 ওকে তাহলে আমাদের এখানে আমরা একটা বিন্দু ধরে নিব Px, y আর এদিকে হচ্ছে এখান থেকে লম্ব টানলে এটা হচ্ছে আমার M বিন্দু আর মনে করুন ভাইয়া এটা রেখা দেওয়া আছে কোন রেখা আমাদের 3x + 2y - 6 = 0 ওকে আমি মাইনা নিলাম এটা তাহলে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ভাই SP বের করা এই SP মানে কি এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবা এখানে মধ্যবর্তী দূরত্ব বের করার নিয়ম হচ্ছে √x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ওকে ইকুয়ালস টু PM মানে হচ্ছে ফি বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব তো লম্ব দূরত্ব বের করার নিয়ম কি ভাই ইকুয়েশনের ডান পক্ষে 0 বানাইয়া সরল রেখায় বলছিলাম ডান পক্ষে 0 বানাইয়া বাম পক্ষে যেটা আছে ওইটার x এর জায়গায় এবং y এর জায়গায় বিন্দুটা বসাই দিব তো বিন্দুটাকে xy তো xy কে যদি xy এর জায়গায় বসাই এটা হুবহু সেম থাকবে ডিভাইড বাই √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার পরম মান এবার পরের লাইনে তুমি কি করবা বর্গ করবা তুমি বর্গ করলে x - 1 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু পরম মান তুলে দিলে প্লাস মাইনাস হয় তো তাকে যদি বর্গ করো প্লাসটাও প্লাস মাইনাসটাও প্লাস তাহলে লিটারালি আমরা বলতে পারবো 3x + 2y - 6 হোল স্কয়ার ডিভাইড বাই √টা চলে যাবে 3² + 2² এবার তুমি কি করবা a + b হোল স্কয়ার ফর্মুলা a + b হোল স্কয়ার ফর্মুলা a + b + c হোল স্কয়ার ফর্মুলা করো বর্গগুণন করো ক্যালকুলেশন করো অটোমেটিক তুমি পরাবৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাবা এটা হচ্ছে অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যদি উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকে এই প্রসেসে করে ফেলতে পারবো প্রচুর পরিমাণ ম্যাথ তুমি পাবা এই প্রসেসে এবার আরেকটা জিনিস তোমাকে না বললেই নয় উপবৃত্তের ক্ষেত্রে তোমাকে আর পরাবৃত্তের ক্ষেত্রে সেটা হচ্ছে ভাইয়া পরাবৃত্তের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করছো এই যে পরাবৃত্তের ক্ষেত্রে এটা যে একটা পরাবৃত্ত হয় এটা যদি তার নিয়ামক রেখা হয় এটা যদি S বিন্দু হয় একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু এটা হচ্ছে S বিন্দু এটা কিন্তু A বিন্দু এটা কিন্তু Z বিন্দু ওকে ভাইয়া এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে SZ এর মধ্যবিন্দু এটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট কথা SZ এর যদি মধ্যবিন্দু হয় তাহলে SZ তিনটির মধ্যে দুইটি জানা থাকলে অপরটি বের করা সম্ভব ফর এক্সাম্পল তোমাকে দেওয়া আছে 3,2 এটা দেওয়া আছে আমাদের 2,5 বলা হলে এই বিন্দু স্থানাঙ্ক কত তুমি তো জানো না
তুমি ধরে নিলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। তো আমরা জানি এই তো মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর ভুজ সমান হচ্ছে ভুজ দুইটার যোগফল ডিভাইড বাই 2, মধ্যবিন্দুর কোটি সমান হচ্ছে কোটি দুইটার যোগফল ডিভাইড বাই 2। এবার তুমি বলতে পারো ভাইয়া এটা তো আমার এ জেড এবং এস জানা থাকলে এ বের করা যায়, যদি অন্য কিছু হয় হোক, কোনো সমস্যা কি? যেমন ফর এক্সাম্পল তোমার মনে করো এবার জানা আছে এস বিন্দু জানা আছে মনে করো 3,2, আর এ বিন্দু জানা আছে আমাদের 1,5, আর জেড বিন্দু তুমি জানো না, ধরে নিলে আলফা বিটা। তখন তুমি লিখতে পারবা দেখো মধ্যবিন্দুর ভুজ কত 1 ইকুয়ালস টু বাকি দুইটার ভুজদের যোগফল আলফা প্লাস 3 ডিভাইড বাই 2, মধ্যবিন্দুর কোটি কত 5 ইকুয়ালস টু বাকি দুইটা কোটির যোগফল ডিভাইড বাই 2। এবার এক্ষেত্রে বজ্র গুণনগুলো আলফার মান বের করা যায় না, যে আমাদের 2 - 3 মানে হচ্ছে -1, এখান থেকে বের করলে বিটা হচ্ছে 5 × 10, 10 থেকে আমাদের 2 গেলে হয় 8, বের করা যায় না? অবশ্যই যায়। অর্থাৎ তিনটা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দু জানা থাকলে আরেকটা বিন্দু তুমি ইজিলি বের করতে পারবা। এবার আসো ভাই আমার এখানে যদি যে কোনো দুইটা বিন্দু জানা থাকে, তো যে কোনো দুইটা মানে এই তিনটা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দু যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি একটা কাজ করতে পারো, সেই কাজটা কি অক্ষরেখা বের করতে পারো। কিভাবে ভাই? অক্ষরেখা মানে হচ্ছে আমার দুইটা বিন্দু জানা থাকলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়ালস টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো আমার কথা হচ্ছে তিনটা বিন্দুর মধ্যে যদি যে কোনো দুইটা বিন্দু জানা থাকে, যে কোনো দুইটা, আরেকটা তুমি বের করে তিনটে বের করছো, তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে ক্যালকুলেশন করো, তুমি স্বভাবতই এই যে আমাদের অক্ষরেখার সমীকরণ পেয়ে যাবা। এবার অক্ষরেখার সমীকরণ যদি জানো, তুমি নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারতেছো না। কিভাবে? আমাদের অক্ষরেখা জানলে নিয়ামক বের করা যায়, নিয়ামক জানলে অক্ষরেখা বের করা যায়। কেমনে? কারণ আমার অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর কেমন? লম্ব। তাহলে আমি যদি এই বিন্দুটা জানি, একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 ইকুয়ালস টু m × x - x1। এই বিন্দুটা হচ্ছে আমার এই বিন্দুটা, জেড বিন্দুটা। এখন আমার কথা হচ্ছে আমাকে ঢাল জানতে হবে। তো আমার কথা হচ্ছে তুমি যদি দুইটা বিন্দু জানো তার ঢাল তো বের করা যায়। ঢাল হচ্ছে আমার m = হচ্ছে আমার কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই ভুজদ্বয়ের বিয়োগফল, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, এটা হচ্ছে ঢাল। তাহলে আমি যদি এই যে অক্ষরেখার ঢাল জানি, তাহলে আমরা জানি অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর লম্ব, আর দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। দেখো জাস্ট নাথিং, এভরিথিং আমাদের ক্যালকুলেটেড বাই ইউজিং স্ট্রেট লাইন্স ফর্মুলা। স্ট্রেট লাইনে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি। অর্থাৎ তুমি পুরোপুরি স্ট্রেট লাইনের বেসিকটা আমরা অলরেডি যেহেতু দিয়ে দিচ্ছি, এখানে আমরা ওই কারণে বেশি কথা বলতেছি না। এভাবে তুমি যে কোনো ধরনের ক্যালকুলেশন করিতে পারিবা। এবার হচ্ছে তোমাকে কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা শর্টকাট লিখে নিতে হবে। ভাইয়া প্রথম কথা, কোন একটা পরাবৃত্ত আছে, ভাই আমার এটাই সেই পরাবৃত্ত, ওকে নো প্রবলেম। আমাদের কোন একটা পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু যদি x1, y1 হয়, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই স্পর্শক বের করতে বলছে। বৃত্তের ক্ষেত্রে আমরা বলছিলাম বৃত্তের উপরস্থ বিন্দু যদি x1, y1 হয়, তখন আমরা বলছিলাম x² এর জায়গায় বসাই দিবা x1, y² এর জায়গায় বসাই দিবা y1, x থাকলে তার জায়গায় 2x থাকলে তার জায়গায় বসাই দিবা x + x1, 2y থাকলে তার জায়গায় বসাই দিবা y + y1। আশা করি বুঝতে পারছো। বৃত্তে আমরা বলছিলাম এটা বৃত্তের মধ্যে ওই ঠিক সেম কনসেপ্ট তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা, উপবৃত্তে অ্যাপ্লাই করতে পারবা, অধিবৃত্তে অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমার মনে করো এটা সমীকরণ হচ্ছে এরকম। এটা সমীকরণ কেমন? y² = হচ্ছে 4ax, কোনো কথা নাই। y² এর জায়গায় বসাবা y1 = 4ax। এটাকে এভাবে লেখা যায় না? 2a × 2x লেখা যায় না? কারণ আমার তো 2x লাগবে। জি ভাইয়া, তাহলে আমার 2a × x + x1, শেষ, কাজ শেষ। তুমি বলতে চাচ্ছ না ভাইয়া আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম, x² = 4ay। আমি বলবো কোনো সমস্যা নাই, এই x² এর জায়গায় বসাও x1, আমাদের এখানে এটাকে লেখা যায় 2a × 2y, তাহলে 2a থেকে গেল y এর জায়গায় বসলো y + y1, শেষ। এই x1 y1 মান হচ্ছে তার উপরস্থ বিন্দু, এটা কিন্তু উপরস্থ বিন্দু, বাইরে কোনো বিন্দু হইলে হবে না, উপরস্থ বিন্দু। এবং এটা হচ্ছে কার সমীকরণ? এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ। তাহলে আমাদের পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে যদি তোমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, তুমি জাস্ট এই কনসেপ্টটা অ্যাপ্লাই করবা। দিস কনসেপ্ট ইজ অ্যাপ্লিকেবল ফর সার্কেল, আমরা বলতে পারি আমাদের প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, হোয়াটএভার, তুমি যেখানে অ্যাপ্লাই করতে চাও না কেন অ্যাপ্লাই করতে পারো। যত ধরনের কনিক আছে সব জায়গায় তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ কোন একটা তবু শর্ত কি? উপরস্থ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। আশা করি আমার কথাটা বুঝতে পারছো।
এবার আসি, যদি আমরা এটা বুঝি এবার তোমাকে নেক্সট প্ল্যানিংয়ে যেতে হবে। নেক্সট প্ল্যানিংটা কি একটু খেয়াল করো। এবার আমি কয়েকটা জিনিস লিখে দিব, এই জিনিসগুলো খুব আমাদের মনোযোগ সহকারে তোমাকে মনে রাখতে হবে। আমি জিনিসগুলো একটু লিখে নিই। ওকে, এবার একটু খেয়াল করে দেখি। আমাদের তোমাকে পরীক্ষায় প্রশ্ন বলতে পারে আমাদের ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই 4ax পরাবৃত্তের যে একটা স্পর্শক, ওই স্পর্শকটা মনে করো y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে আমাদের আমি যদি আঁকি, চিত্র আঁকি, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্ত দেখতে মনে করো এরকম, তার কোণেরটা আমাদের যে কোনো বিন্দু কোথায় আমরা জানি না, আমাদের কোণেরটা সরলরেখা মনে করো, এই সরলরেখাটা এটা স্পর্শক। তাহলে এক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যদি আমার পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়ালস টু 4ax হয় এবং আমাদের এই সরলরেখাটা y ইকুয়ালস টু mx প্লাস c হয়, তাহলে এই সরলরেখাটা এই পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে c ইকুয়ালস টু a/m হইতে হবে। এখানে c মানে কি? c মানে হচ্ছে সরলরেখার কনস্ট্যান্ট। এখানে a মানে কি? a মানে হচ্ছে আমাদের পরাবৃত্তের a। এখানে m মানে কি? এখানে m মানে হচ্ছে আমাদের সরলরেখার ঢাল। m মানে হচ্ছে সরলরেখার ঢাল। এবার একটু খেয়াল করে দেখি, তাহলে আমাদের c ইকুয়ালস টু a/m এটা হচ্ছে কি হওয়ার শর্ত? আমাদের এত পরাবৃত্তের স্পর্শক y ইকুয়ালস টু mx প্লাস c, এটা এই সরলরেখাটা এই পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। যদি এই সরলরেখাটা এই পরাবৃত্তের স্পর্শক হয় বা আমাদের স্পর্শক হবে, যদি এটা হয়, আর যদি এটা হয় বা স্পর্শক হয়, তাহলে ওই স্পর্শ বিন্দুর একটা স্থানাঙ্ক আছে না? জি ভাই আছে। ওই স্থানাঙ্কটা বের করার নিয়ম হচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে, a/m² কমা টুয়াইস ডিভাইড বাই m। a/m² হচ্ছে তার ভুজের মান, আর টুয়াইস ডিভাইড বাই m হচ্ছে তার কোটির মান। এখন যদি পরাবৃত্ত y স্কয়ার ইকুয়ালস টু 4ax না হইয়া পরাবৃত্তটা যদি আমাদের এরকম হয় x স্কয়ার ইকুয়ালস টু 4ay টাইপের, তখন আমি যদি বলি এই সরলরেখা y ইকুয়ালস টু mx প্লাস c সেটা হচ্ছে তার একটি স্পর্শক, তখনও সেম স্পর্শক হওয়ার যে শর্ত সেটা হচ্ছে c ইকুয়ালস টু -am²। মানে হচ্ছে এক্ষেত্রে আমাদের শর্তটা চেঞ্জ হচ্ছে, c ইকুয়ালস টু -am²। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু যে 4ay, এই x স্কয়ার ইকুয়ালস টু 4ay, x স্কয়ার ইকুয়ালস টু 4ay এর ক্ষেত্রে আমাদের যদি y ইকুয়ালস টু mx প্লাস c সরলরেখা তার আমাদের স্পর্শক হয়, তার শর্ত হচ্ছে c ইকুয়ালস টু -am²। এবং স্পর্শ বিন্দু যেটা, সেই স্পর্শ বিন্দু হচ্ছে এটা টুয়াইস am, 4am², সরি টুয়াইস am, am²। এটা হচ্ছে ভুজের মান, এটা হচ্ছে কোটির মান। এভাবে তুমি পরাবৃত্তের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে ফেলতে পারবা। আমাদের এতটুকুই পরাবৃত্তের জন্য এনাফ। আমাদের আর বাকি যে এমনিতে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করো তত ভালো। এরপর হচ্ছে আমরা আমাদের পরের স্টেপে যাই। পরের স্টেপটা হচ্ছে আমাদের উপবৃত্ত। তো উপবৃত্তে যদি আমরা যাই ভাইয়া, উপবৃত্তের মধ্যে আমরা পাবো হচ্ছে আমাদের দুই ধরনের উপবৃত্ত আছে। উপবৃত্তের শেপটা দেখতে আমার এরকম হইতে পারে, এই যে এটা আমার উপবৃত্ত হইতে পারে, আবার শেপটা আমার দেখতে এরকম হইতে পারে, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। অর্থাৎ সে এক্স অক্ষের দিকেও লম্বা হইতে পারে, সে ওয়াই অক্ষের দিকেও লম্বা হইতে পারে। এবং উপবৃত্তের ক্ষেত্রে আমরা এই অংশটাকে আমরা বলি এ, এই অংশটাকে আমরা বলি এ। এটা যদি এ হয় এটাও এ হবে। এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে কি মূল বিন্দু, এটাকে আমরা বলি উপবৃত্তের কেন্দ্র। কি বলি? কেন্দ্র। আর এটাকে আমরা বলি বি, এটাকে আমরা বলি বি। সিমিলারলি এটাকে আমরা বলি এ, এটাও এ, এটাকে বলি বি, এটাকে বলি বি। মানে এক্স অক্ষের দিকে থাকলেই এ, ওয়াই অক্ষের দিকে থাকলেই বি। এবং এটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটার সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। কত হচ্ছে ভাই? সেম। হ্যাঁ সেম। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এখানে দেখো এ এবং বি এর মান মধ্যে কে বড়? ভাই অবশ্যই এ বড়। এ ইজ গ্রেটার দেন যদি বি হয়, তুমি ক্যালকুলেশন করে দেখবা এ বড় না বি বড়। যদি আমার এ বি এর থেকে বড় হয় তাহলে আমার উপবৃত্ত এই ধরনের, আর যদি আমাদের এ ইজ লেস দেন বি হয়, এ ইজ লেস দেন বি হয়, তাহলে আমার উপবৃত্তটা হচ্ছে এই টাইপের। সো উপবৃত্ত কোন টাইপের সেটা তুমি দেখেই বুঝে নিতে হবে, তাহলে আমরা এই যে আমাদের এই টাইপের যে উপবৃত্ত সেটার জন্য আমরা ফর্মুলা শিখবো। এই টাইপেরটা জানলে এই টাইপেরটা আমরা বের করে ফেলতে পারবো ওই যে টেকনিকের মাধ্যমে। হ্যাঁ, আর তোমরা তো ইন্টারমিডিয়েট লেভেল থেকে জানার কথা সূত্রগুলা, তাও আমি একটু একটু করে বলে দিচ্ছি। তাহলে আমরা একটু বলি, একটু খেয়াল করো তোমরা সবাই। এই যে আমাদের কোন একটা উপবৃত্ত, তাহলে আমরা যদি বলি ভাইয়া আমাদের উপবৃত্ত এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত, মনে করেন একটা আমাদের উপবৃত্ত। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ,
এটা হচ্ছে এক্স অক্ষ। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। যদি মূল বিন্দু হয় তাহলে স্থানাঙ্ক এটা। একবার সিম্পল কথা হচ্ছে ভাইয়া, আমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 পাইলাম। এখন যদি আমাকে বলা হয়, কি বলা হয়, আমাদের তার যে কেন্দ্র, এখানে কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, তো কেন্দ্র যদি x1 y1 হয়, কেন্দ্র যদি x1, y1 হয়, কোনো টেনশন নাই, তুমি জাস্ট x এর জায়গায় x - x1 বসাই দিবা আর y এর জায়গায় y - y1 বসাই দিবা ইকুয়ালস টু 1। তাহলে একটু খেয়াল করে দেখি, আমাদের কেন্দ্র যদি মূলবিন্দু হয় তাহলে এটা, মূলবিন্দু না হলে আমরা এই কাজটা করব। আর এখান থেকেও ঠিক সেম, আমরা ইকুয়েশন বের করার ক্ষেত্রে আমরা এটাকে বড় হাতের x ধরবো, বড় হাতের x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বড় হাতের y স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আশা করি বুঝতে পারছি, এবার আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখন আসো ভাইয়া, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সেন্টার বা কেন্দ্র। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা এটাকে যদি বলি এ, তাহলে দেখো এটাকে আমরা বলতেছিলাম এ, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a,0, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -a,0। এ বিন্দু এটাকে বলতেছি বি, এটাকে বলতেছি বি, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, বি, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, বি। এবার তোমাকে বলা হয় এই উপবৃত্তের যে দেখো এই যে এই অক্ষটা তুমি কি বলতেছো ভাইয়া, এটাকে আমরা বৃহদাক্ষ বলতেছি না, মানে বড় অক্ষ, এটাকে আমরা বলি বৃহদাক্ষ বা বড় অক্ষ। এই বৃহদাক্ষের দৈর্ঘ্যটা কত ভাই, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে বৃহদাক্ষ বলা হয়। তাহলে a প্লাস a মানে হচ্ছে টোয়াইস a। এবার যদি বলি এটাকে আমরা বলি ক্ষুদ্রাক্ষ, তাহলে ক্ষুদ্রাক্ষকে আমরা বলি কি, টোয়াইস b। তাহলে বৃহদাক্ষ বললে টোয়াইস a, ক্ষুদ্রাক্ষ বললে টোয়াইস b। আমাদের এটার জন্য যদি a ইজ গ্রেটার দেন b হয়, তাহলে বৃহদাক্ষ হচ্ছে টোয়াইস a, ক্ষুদ্রাক্ষ হচ্ছে টোয়াইস b। এবার হচ্ছে এটাকে আমরা বলি শীর্ষ, এটাকে বলি কি শীর্ষ। তাহলে দেখো আমাদের এটা কিন্তু শীর্ষ না, এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র, আর এটা হচ্ছে কি শীর্ষ। উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষ কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই শীর্ষবিন্দুকে আমরা এ দ্বারা প্রকাশ করি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে একটা হচ্ছে a,0 আর একটা -a,0। এক কথায় বলা যায় +-a,0। এবার আসো ভাইয়া আমাদের উপকেন্দ্র, আমরা যদি এবার বলি উপকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, এস প্রাইম ধরে নিই। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র হচ্ছে দুইটা। তো আমাদের এখান থেকে আবার যদি নিয়ামক রেখা বলি, ভাই নিয়ামক রেখা একটা আছে এইদিকে আর একটা আছে আমার এদিকে, নিয়ামক রেখা হচ্ছে আমার কয়টা, দুইটা। তো এখন যদি আমরা চিন্তা করি ভাইয়া, আমাদের দেখো এই যে আমার সেন্টার লাইনটা আছে, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে AE, আর শীর্ষবিন্দুর দূরত্ব তো এ তুমি দেখতেছই, আর এখানে দূরত্ব হচ্ছে a/e। তাহলে আমি সিম্পল যদি তোমাকে প্রশ্ন করি ভাইয়া, সেটা হচ্ছে কি, তোমাকে যদি বলি এ বিন্দু স্থানাঙ্ক কত, তুমি বলতে পারো ভাই এটা AE, তাহলে এটা হচ্ছে AE,0। আর এই বিন্দু স্থানাঙ্ক কত, -AE,0। এই বিন্দু স্থানাঙ্ক কত ভাই, এটা তো a, তাহলে আমাদের a,0, এটা হচ্ছে -a,0। ভাই এই বিন্দু স্থানাঙ্ক কত, z দ্বারা প্রকাশ করা হয়, ভাই এটা হচ্ছে a/e, তাহলে আমাদের এটা হচ্ছে a/e,0, আর এটা হচ্ছে আমাদের ভাইয়া -a/e,0। এবং এটাকে আমরা বলি হচ্ছে অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু z। তাহলে আমরা বলতে পারি z অক্ষরেখা বা নিয়ামক রেখার ছেদবিন্দু z +-a/e,0। এবং আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক ওইটা। এবার যদি আমরা বলি উপকেন্দ্রের স্থানাঙ্ক s বিন্দু স্থানাঙ্ক হচ্ছে +-ae,0। একইভাবে যদি বলা হয় উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে এটা উপকেন্দ্র, এটা হচ্ছে আরেকটা উপকেন্দ্র, তো এটা AE, এটাও AE, মধ্যবর্তী দূরত্ব কত, টোয়াইস AE। এবার যদি বলা হয় নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে a/e, এটা হচ্ছে a/e, তাহলে আমাদের কি হয় +-a/e, টোয়াইস a/e। তারপর তোমাকে বলা হয় আমাদের কোন একটা উপকেন্দ্র থেকে তার নিকটতম নিয়ামকের দূরত্ব, তাহলে এই উপকেন্দ্র থেকে নিকটতম নিয়ামক কোনটা, অবশ্যই এটা। তাহলে এই দূরত্ব তুমি কিভাবে বের করবা, ব্যাস সোজা হিসাব, পুরোটা হচ্ছে a/e, এটা হচ্ছে AE, তাহলে a/e থেকে AEটা বিয়োগ করে দিলে এটা পেয়ে যাবা। একইভাবে বলা হয় শীর্ষবিন্দু থেকে নিকটতম নিয়ামক, তো আমার পুরোটা হচ্ছে a/e আর এটা হচ্ছে a, তাহলে আমরা বলতে পারি a/e - a। ভাই আমাকে বলা হইতে পারে আমাদের উপকেন্দ্র থেকে, এরকম আমাদের উপকেন্দ্র থেকে নিকটতম শীর্ষবিন্দুর দূরত্ব। তাহলে আমাদের উপকেন্দ্র থেকে নিকটতম শীর্ষবিন্দুর দূরত্ব যদি বলা হয়, ভাই আমাদের উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে AE আর এটা হচ্ছে আমাদের A, তাহলে আমরা A থেকে AE বিয়োগ করে দিতে পারি, মানে আমাকে যে কোনো কিছু বললে আমরা বের করতে পারবো। এবার হচ্ছে সমীকরণ বা আমাদের বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষ কোনটা, এটা মানে কোন অক্ষ, x অক্ষ, তো x অক্ষ মানে হচ্ছে y = 0। আমাকে বলা হতে পারে ক্ষুদ্রাক্ষের সমীকরণ,
ক্ষুদ্রাক্ষ মানে কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ মানে হচ্ছে x ইকুয়ালস টু 0। আমাকে বলা হইতে পারে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই উপকেন্দ্রিক লম্ব এটাও আছে এটাও আছে, তাহলে এটা হচ্ছে AE এটা হচ্ছে মাইনাস AE, এক কথায় x ইকুয়ালস টু প্লাস মাইনাস AE। আমাকে বলা হইতে পারে ভাই নিয়ামক দ্বয়ের সমীকরণ, নিয়ামক দুইটা আছে, তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস A/E। এইভাবে তোমাকে যা যা বলবে তুমি সব কিছু বের করে ফেলতে পারবা, আশা করি আমাদের বের করে ফেলতে পারবা। এবার হচ্ছে ভাইয়া আমাদের যদি বলো উৎকেন্দ্রিকতা, তাহলে উৎকেন্দ্রিকতা E ইকুয়ালস টু, এর ফর্মুলা এটা মোস্ট ইম্পর্টেন্ট, √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এবং এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, এখান থেকে বলা যায় E স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের লসাগু নিলে আমাদের এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমার এখান থেকে বা আমাদের এই ইকুয়েশন থেকে তোমাদের দেখো তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে ই। যদি কখনো এ বি ই এই তিনটা টার্মের মধ্যে যে কোনো দুইটা জানা থাকে আরেকটা অজানা থাকে, এটা দিয়ে বের করা যায়। তোমার এ এবং বি জানা আছে, উৎকেন্দ্রিকতা জানো না, এটা দিয়ে বের করতে পারবা। তোমার উৎকেন্দ্রিকতা জানা আছে, এ জানা আছে, বি জানা নাই, বের করতে পারবা। তোমার উৎকেন্দ্রিকতা জানা আছে, বি জানা আছে, এ জানা নাই, বের করতে পারবা। তাহলে আমার যে কোনো কিছু এখান থেকে বের করা সম্ভব হয়। এবং উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 2b স্কোয়ার ডিভাইডেড বাই এ। এগুলোই হচ্ছে ওভারঅল আমাদের যদি আমরা বলি আমাদের উপবৃত্তের জন্য ফর্মুলাগুলা। তো এটা তো হচ্ছে যদি আমার এ এবং এ আমার বি এর থেকে বড় হয়, তাহলে উল্টাটার জন্য কি করবা, বা উল্টাটার জন্য খুব কোনো কাহিনী করার দরকার নেই, একেবারে সোজা সাপটা নিয়ম আমি বলে দিই। তুমি যখন আমাদের যদি এ বি এর থেকে বড় না হইয়া এ বি এর থেকে ছোট হয়, তখন তুমি বুঝতেই পারতেছ এটা আমার এমন ধরনের উপবৃত্ত হবে যেই উপবৃত্তটা আমাদের বর্তমানে ছিল এটা, তখন হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে সূত্রের মধ্যে কোন কোন জায়গায় পরিবর্তন হবে আমি তোমাকে বলে দিই। এক্স এর জায়গায় ওয়াই আনবা, ওয়াই এর জায়গায় এক্স আনবা, মানে যতগুলো এক্স আছে সব জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। এরপর হচ্ছে যে স্থানাঙ্কগুলো হচ্ছে এক্স অক্ষের উপর তাদেরকে ওয়াই অক্ষের উপর নিয়ে যাবা, যে স্থানাঙ্কগুলো ওয়াই অক্ষের উপর তাদেরকে এক্স অক্ষের উপর নিয়ে যাবা। এরপর হচ্ছে তোমার এ এর জায়গায় বি আনবা, বি এর জায়গায় এ আনবা, কারণ এখানে এ আর বি কিন্তু দুইটা আছে ভিন্ন ভিন্ন। পরাবৃত্তের ক্ষেত্রে শুধু এ ছিল, অন্য কোনো কিছু ছিল না, ওই কারণে এটাকে এ রেখে দিছি, বাট এখানে এই কাজটাও করতে হবে। এখন তোমাকে সিম্পল বলা হলো ভাই উৎকেন্দ্রিকতার ফর্মুলা ই ইকুয়ালস টু আমরা জানি √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এটা কার জন্য, এটা হচ্ছে এটার জন্য। যখনই আমার এটা আসবে সিম্পল, এটার জন্য ই ইকুয়ালস টু √1 মাইনাস বি, বি এর জায়গায় দিব এ, এ এর জায়গায় দিব বি, শেষ হয়ে গেল। তো তোকে বলা হলো নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। তুমি এখানে কি করবা, এক্স এর জায়গায় ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ এর জায়গায় বি, ই, শেষ, এটা হয়ে গেল। তোমাকে বলা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই কমা 0 হয়েছে। তো ভাইয়া প্লাস মাইনাস এ জায়গায় আমাদের জিরোটা পরে ছিল, সেটা আগে আসবে, 0, প্লাস মাইনাস এ এর জায়গায় বি, ই, শেষ। পারবো তো, সবগুলো করা যাবে এভাবে। অর্থাৎ আমি এটা যদি জানি এটা খুব ইজিলি বের করে ফেলা যায়। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের জন্য বিভিন্ন জিনিস বের করার টেকনিক, যে আমরা এই টেকনিকের মাধ্যমে উপবৃত্তের যে যত জিনিস আছে এগুলো আমরা বের করে ফেলতে পারি। এবার হচ্ছে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, পরামিতিক স্থানাঙ্ক নামে একটা কনসেপ্ট আছে। পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্ক। এই পরামিতিক স্থানাঙ্কটা কি, মনে করো আমার এই যে উপবৃত্তটা, হ্যাঁ এটা হচ্ছে কোন একটা উপবৃত্ত, এটা হচ্ছে কোন একটা উপবৃত্ত। এখন তুমি একটু খেয়াল করে দেখো উপবৃত্তের কোন একটা বিন্দু হচ্ছে এটা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত, আমরা এটা এই যে এ এবং বি থেকে এই যে এই কোণটা হচ্ছে থিটা, এই থিটাটাকে বলি হচ্ছে আমরা উপকেন্দ্রিক কোণ, এটাকে আমরা বলি কি উপকেন্দ্রিক কোণ। এখন এই পয়েন্টের যে স্থানাঙ্ক কত সেটা আমরা থিটার মাধ্যমে বের করতে পারি, এটাকে আমরা বলি উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। এই যে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, ওই উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্কটা আমরা ইজিলি বের করতে পারি। সেটা হচ্ছে আমার উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এ কস থিটা কমা বি সাইন থিটা। এটা হচ্ছে আমার কি উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। অর্থাৎ এক্স এর জায়গায় তুমি এ কস থিটা বসাবা, ওয়াই এর জায়গায় তুমি বি সাইন থিটা বসাবা। এক্স কমা ওয়াই বলি না, আমরা বলি না কোন একটা বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। যদি বলা হয় পরামিতিক স্থানাঙ্ক তখন বলতে হবে এ কস থিটা কমা বি সাইন থিটা, কারণ আমরা জানি এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের, আমাদের উপবৃত্তের ক্ষেত্রে সঠিক। আমাদের এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমাদের বি সাইন থিটা। এবং যদি কখনো আমাদের যদি থিটা, আমাদের এই থিটা উপকেন্দ্রিক কোণটা বের করতে বলে, মনে করো অনেক সময় দেখা যায় এই স্থানাঙ্ক এক্স কমা ওয়াই দেওয়া আছে, তো এক্স কমা ওয়াই যদি দেওয়া থাকে,
এক্স কমা ওয়াই যদি দেওয়া থাকে থিটা বের করতে বলে, থিটা কীভাবে বের করবো ভাই? থিটা বের করার নিয়ম হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এবং a ডিভাইড বাই বি, অর্থাৎ এ ওয়াই ডিভাইড বাই বি এক্স। এটা করলে তুমি থিটার মান পেয়ে যাবা, এটা করলে তুমি থিটার মান পেয়ে যাবা। ফর এক্সাম্পল তোমাকে বলা হলো এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়ালস টু 1। এই যে উপবৃত্ত, এই উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত? সিম্পল কথা ভাই, এখানে এক্স এর নিচে যেটা আছে সেটা হচ্ছে এ, তাহলে এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 5। তো আমরা বলতে পারবো পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে 3 cos থিটা, 5 sin থিটা। এবার তোমাকে বলা হলো কোন একটা উপবৃত্তের, আমাদের মনে করো এই উপবৃত্তের বলা হলো তার উপরস্থ কোন একটা বিন্দু স্থানাঙ্ক এত। তো উপরস্থ কোন একটা বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এর মানে সেই বিন্দু স্থানাঙ্ক মনে করো তোমাকে, আমাদের উপরস্থ কোন একটা বিন্দু স্থানাঙ্ক মনে করো আমাদের দিল কত, 3 মনে করো দিল হচ্ছে 3, তাহলে আমাদের 3 যদি 1 0, তাহলে আমাদের হচ্ছে 3,0 দিল। এখন তোমাকে এখান থেকে বলা হলো 3,0 মান হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মান জানো, ওয়াই এর মান জানো, এ এর মান বি এর মান জানা আছে, এখান থেকে ক্যালকুলেশন করলে থিটার মানটা বের করে ফেলতে পারবা। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম, কোন একটা পরাবৃত্তের উপবৃত্ত যদি বলা থাকে তার পরামিতিক স্থানাঙ্ক বের করার সিস্টেম হচ্ছে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা, b sin থিটা। আর যদি আমাদের এখান থেকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে থিটা বের করতে বললে আমরা এখান থেকে বের করতে পারি। আবার অনেক সময় দেখা যায় তোমাকে পরামিতিক স্থানাঙ্ক এটা দেওয়া থাকে, বলা হলো কোন একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এত হলে উপবৃত্তের সমীকরণ কত। এখন এটা কিভাবে বের করবা? সিম্পল কথা ভাই, এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে দেখো খুব সুন্দর করে বলতে পারি। তুমি দেখো তো 3 cos থিটা, 5 sin থিটা না, প্রথমটা কার মান? এক্স এর মান। তাহলে তুমি লিখে ফেলবো, ধরি এক্স ইকুয়ালস টু 3 cos থিটা এবং ওয়াই ইকুয়ালস টু 5 sin থিটা। এবার এখান থেকে তুমি cos থিটার মান বের করো, বাই cos থিটা ইকুয়ালস টু হচ্ছে x/3। এখান থেকে sin থিটার মান বের করো, sin থিটা ইকুয়ালস টু y/5। এখন আমার কথা হচ্ছে এটাকে লেখা যায়, দেখো cos এবং sin এর মধ্যে রিলেশন কি? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1। তাহলে আমাদের cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার বাই আমাদের 9, আর sin স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে y স্কয়ার বাই 25। তাহলে আমরা জানি হচ্ছে কি, এই যে মান হচ্ছে আমরা জানি হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার মান হচ্ছে 1। তাহলে আমাদের cos স্কয়ার থিটার মান কত? x স্কয়ার বাই 9, sin স্কয়ার থিটার মান কত? y স্কয়ার বাই 25 ইকুয়ালস টু 1। দেখো খুব সুন্দর করে আমরা ইকুয়েশনটা পেয়ে গেছি। অর্থাৎ যদি আমার ইকুয়েশন দেওয়া থাকে পরামিতিক স্থানাঙ্ক বের করা যায়, আর যদি কোনো একটা বিন্দু জানা থাকে সেই বিন্দু থেকে উপকেন্দ্রিক কোণটা বের করা যায়, আর যদি আমাদের কোনো একটা পরামিতিক স্থানাঙ্ক জানা থাকে সেখান থেকে আমার ইকুয়েশনটা বের করা যায়। এই তিনটা জিনিসই তোমাকে খুব ভালো করে জেনে রাখতে হবে। এবার আসি, একটু ভালো করে খেয়াল করি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি। আমাদের এখন তোমাকে বলা হলো কোন একটা উপবৃত্ত মনে করে আমরা ধরে নিলাম এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্ত। এই উপবৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শক যদি এটা হয়, আমাদের উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আর আমাদের স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে এই উপবৃত্তের স্পর্শক আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হওয়ার শর্তটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু, এটাই হচ্ছে শর্ত, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো, সি মানে হচ্ছে আমাদের এ কনস্ট্যান্টটা, এ মানে হচ্ছে এখানকার এ, বি মানে হচ্ছে এখানকার বি। এগুলো আমরা এখানে বসাইলে ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাব। এবার আসি স্পর্শ বিন্দু স্থানাঙ্ক, যে বিন্দু স্পর্শ করলো ওই বিন্দু স্থানাঙ্কটা কত? ওই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে প্লাস মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ভুজ। আর আমাদের প্লাস মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কটি। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমাদের স্পর্শ বিন্দু স্থানাঙ্কও পেয়ে গেলাম, আমরা এখান থেকে এটাও পেয়ে গেলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি তোমাকে বলা হয় উপবৃত্ত যদি আমার এটা হয় বা উপবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1,
তাহলে যদি উপবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু দেওয়া থাকে, বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্পর্শক বের করার নিয়ম তো আমরা খুব আগে থেকেই জানি, বৃত্তের পড়ছিলাম, একটু আগে পরাবৃত্তেও পড়ছি। সেটা হচ্ছে কি, এক্স স্কোয়ারের জায়গায় আমরা দিলাম কত, দেখো এই এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান, ক্যালকুলেশন করলে তুমি আনসার পেয়ে যাবা। তাহলে আশা করি এভাবে আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের কোন একটা উপবৃত্ত যদি থাকে, উপবৃত্তের জন্য ক্যালকুলেশন করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের এতটুকু জানলে হবে উপবৃত্তের মধ্যে। এবার আসি আমরা অধিবৃত্ত। অধিবৃত্তের মধ্যে যদি আমরা যাই, অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের ঠিক দুই ধরনের অধিবৃত্ত আছে। সেই দুই ধরনের অধিবৃত্ত নিয়ে আমরা এখন আলোচনা করব। একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমাদের এক ধরনের অধিবৃত্ত হচ্ছে ভাইয়া, এটা আমার এরকম, এটার জন্য নিয়ামক এটা, এটার জন্য নিয়ামক হচ্ছে এটা। আর আরেক ধরনের অধিবৃত্ত হচ্ছে ভাইয়া আমাদের দেখতে এরকম। এখন একটু খেয়াল করো, সমীকরণটা দেখো। আগের বার তোমার হয়েছিল কি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, আমরা এদিকে আমরা এ ধরতেছি, ওইদিকে বি ধরতেছি। এখান থেকে এই অংশ শীর্ষ পর্যন্ত হচ্ছে এ, এখান থেকে এই অংশটা এ, আর ওইদিকে হচ্ছে আমার বি। এটা আসলে বাস্তবে মিলিত হয় না, কিন্তু আমরা ধরে নিই। এখানে তুমি দেখো জটিল সংখ্যা আসে, তো আমাদের এখানেও আমাদের সেম, এক্স অক্ষের দিকে এ ধরি, আমরা ওয়াই অক্ষের দিকে বি ধরি। এখন ইকুয়েশন দেখো, আগের বার ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। কিন্তু এখানে কোন ধরনের অধিবৃত্ত হবে সেটা কিন্তু এ বড় না বি বড় তার উপর ডিপেন্ড করে না। উপবৃত্তে যেরকম আমরা চিনছিলাম দুইটার জন্য ইকুয়েশন সেম, এ বড় না বি বড়, এখানে সেটা না। অনেকে এটা ভুল ধরে বসে থাকে, না, এখানে ডিপেন্ড করে হচ্ছে ভাইয়া এক্স আগে না ওয়াই আগে তার উপর। অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হইতে পারে। আবার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 হইতে পারে। এবং ইকুয়েশন হুবহু উপবৃত্তের মতো। পার্থক্য কোন জায়গায়, এই যে এক জায়গায় হচ্ছে এখানে মাইনাস আসতেছে, আর ভিতরে যদি তুমি যাও তাহলে উৎকেন্দ্রিকতার যে ফর্মুলা আছে ই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার ছিল না পরাবৃত্তের মধ্যে, উপবৃত্তের মধ্যে, এখানে আসবে জাস্ট প্লাস। আর কোনো পার্থক্য নাই আমাদের, আর সবগুলো হচ্ছে হুবহু এখানকার মতো, কোনো পার্থক্য নাই, আমাদের প্লাস হয়ে যাবে। এখানে জাস্ট মাইনাসটা হবে প্লাস। এবার তুমি বাকি ফর্মুলাগুলো উপবৃত্তের মতো করে করো। আবার তুমি এখান থেকে এখানে যাওয়ার সময় হুবহু সেম এক্স আর ওয়াই পরস্পর ইন্টারচেঞ্জ করবা। তারপর হচ্ছে এক্স এর স্থানাঙ্ক ওয়াইয়ের জায়গায়, ওয়াই স্থানাঙ্ক এক্স এর জায়গায়, এর জায়গায় বি, বি এর জায়গায় এ। ইভেন তোমার সূত্র পর্যন্ত করা যায়। কিভাবে ভাই, আমি এখান থেকে এখানে যাব, কিভাবে যাব ভাইয়া, এক্স এর জায়গায় ওয়াই দেন, দিলাম ওয়াই স্কোয়ার, এ জায়গায় বি দেন, দিলাম বি স্কোয়ার, মাইনাস ওয়াই জায়গায় এক্স দেন, দিলাম বি এর জায়গায় এ দেন, দিলাম ইকুয়ালস টু 1। দেখো তো এটা হয়ে গেছে কিনা। কিন্তু উপবৃত্তের মধ্যে তুমি এই কাজটা করলে তুমি দেখবা ইকুয়েশনটা হুবহু সেমই থেকে যায়। ওই কারণে উপবৃত্তের ক্ষেত্রে দুইটা ইকুয়েশন সেম, বাট অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা ইকুয়েশন নট সেম। আর ভিতরে আমার উৎকেন্দ্রিকতার ফর্মুলা কিন্তু এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, এটা মাথায় না রাখলে একটু ঝামেলা আছে। আর উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে তো খুব আগের মধ্যে তুমি বলতে পারবে ভাইয়া আমাদের উপকেন্দ্র নিয়ামক দেওয়া থাকলে এসপি ইকুয়ালস টু ইপিএম, ইটাও দেওয়া থাকবে। আর আমার শীর্ষবিন্দু যদি এক্স মূল, আমাদের এখানে কেন্দ্র যদি মূলবিন্দু না হয়ে যদি x1 y1 হয়, তখন এক্স এর জায়গায় এক্স মাইনাস x1 হবে, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস y1 হবে। এই জিনিসটা আমরা আগে থেকেই জানি। এগুলো হচ্ছে আমাদের বেসিক যে রুলসগুলো, সেই বেসিক রুলসগুলো আমরা বলে ফেললাম। এবার আসো ভাইয়া অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। অধিবৃত্তের পরামিতিক সমীকরণ বের করতে গেলে তাহলে আমরা আসি ভাইয়া অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ, অধিবৃত্তের পরামিতিক সমীকরণ বের করতে গেলে দুই ধরনের অধিবৃত্তের জন্য হচ্ছে আলাদা। আমাদের অধিবৃত্তটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হইতে পারে, সরি মাইনাস, আবার এটা হইতে পারে ভাইয়া ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 1 হইতে পারে। তো আমাদের যদি এটা আমাদের এরকম টাইপসের হয় তাহলে আমাদের এটার জন্য তার উপকেন্দ্রিক আমাদের যে পরামিতিক স্থানাঙ্ক সেটা হবে এ সেক থিটা, এ সেক থিটা কমা বি টেন থিটা, এ সেক থিটা কমা বি টেন থিটা। আর যদি কখনো আমাদের এটা হয় তখন আমাদের জাস্ট উল্টা হবে, আমাদের এখানে হবে এ টেন থিটা কমা বি সেক থিটা। তাহলে আশা করি বুঝতে পারছো।
যে আমাদের যদি আমাদের উপবৃত্ত আমাদের যে অধিবৃত্ত যদি এই আকারের হয় তার জন্য আমরা বলতে পারবো আমাদের পরামিতিক স্থানাঙ্ক এটা, আর যদি এই আকারের হয় তার জন্য পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এটা। আগেরবার যেরকম সাইন আর কস ছিল, আমি সাইন আর কসের রিলেশন জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আর এবার এখানে কি sec আর tan, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। অর্থাৎ যদি তোমাকে কখনো এটা দেওয়া থাকে, মনে করো তোমাকে দেওয়া আছে 2 sec থিটা, 3 tan থিটা, তাহলে তুমি লিখবা x ইকুয়ালস টু এটা, y ইকুয়ালস টু এটা, দেন sec বের করো, tan বের করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এই ফর্মুলা বসাও, অটোমেটিক তুমি ইকুয়েশন পেয়ে যাবে। হ্যাঁ, একইভাবে এখানে তুমি বলতে পারবা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যদি এই আকারের হয় প্রথমটা a sec থিটা পরেরটা b tan থিটা, আর এই আকার হলে প্রথমটা a tan থিটা পরেরটা b sec থিটা। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে বলতে হবে, যদি তোমাকে উপকেন্দ্রিক কোণটা জিজ্ঞেস করে, উপকেন্দ্রিক কোণ তোমাকে মনে করো থিটাটা জিজ্ঞেস করলো, তাহলে থিটা ইকুয়ালস টু এখানে বলবো হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড বাই b, tan ইনভার্স y ডিভাইড বাই b। y মানে বুঝছো তো, যে বিন্দু বলছে ওই বিন্দুর কোটি, যে বিন্দু বলছে ওই বিন্দুর কোটি ডিভাইড বাই b, তো আমি ইকুয়েশন থেকে পাবো। আর এখানে হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x ডিভাইড বাই a, x ডিভাইড বাই a, x মানে তো বুঝছো যে বিন্দু বলছে ওই বিন্দুর বুঝ ডিভাইড বাই a, তাহলে এখানে তুমি উপকেন্দ্রিক কোণ থিটাটাও পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের উপবৃত্তে। অধিবৃত্ত যদি বলা হয়, অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি। তো তুমি যদি এখান থেকে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক বের করতে পারো, এবার তোমাকে অধিবৃত্তের জন্য আরেকটা এক্সট্রা জিনিস জানতে হবে। সেই এক্সট্রা জিনিসটা কি আশা করি বুঝতে আমাদের সেই এক্সট্রা জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অধিবৃত্তের অসীম তট রেখার সমীকরণ। অধিবৃত্তের তোমাকে অনেক সময় বলা হয় অসীম তট রেখা বের করো। তো অসীম তট রেখা যদি বের করতে বলে সেক্ষেত্রে তুমি কি করবে বা কিভাবে করবে সেটা আমি একটু শিখিয়ে দিই। আসি আমরা অধিবৃত্তের অসীম তট রেখা আমরা বের করব। তাহলে আমাদের এবারের কাজ হচ্ছে কি বের করা ভাইয়া? আমাদের এবারের কাজ হচ্ছে ভাইয়া অসীম তট রেখা বের করা। অসীম তট রেখার সমীকরণ, অসীম তট রেখার সমীকরণ বের করব। এবং অসীম তট শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? অধিবৃত্তের জন্য প্রযোজ্য। তাহলে আমরা লিখি অধিবৃত্তের অসীম তট রেখার সমীকরণ। তো আমরা একটু দেখাই অসীম তট রেখার সমীকরণ যদি আমরা বলি জিনিসটা কেমন হয় দেখি একটু আমি একটু আগে এঁকে নিই। এই যে মনে করো এটা হচ্ছে আমার একটা অধিবৃত্ত, তাহলে এটা হচ্ছে একটা অধিবৃত্ত, এটা হচ্ছে আমার একটা অধিবৃত্ত। যদি এটা অধিবৃত্ত হয়, এই অধিবৃত্তের এই দুইটা রেখাকে আমরা বলি অসীম তট রেখা। যারা আমাদের অধিবৃত্তের সাথে দেখো, অধিবৃত্তের সাথে আমাদের অসীমে যেয়ে মিলিত হইতেও পারে, নাও মিলিত হইতে পারে, মানে তারা আসলে আমাদের তারা কিন্তু আমাদের নির্দিষ্ট অঞ্চল জুড়ে আছে, তবে আমরা বলতে পারি এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। কারণ আমার দেখো এরা অসীমে যে মিলিত হবে, আমাদের এরা যে এরকম অধিবৃত্তের সাথে এই রেখাটা প্যারালালি চলে যাচ্ছে, এই দুইটা রেখাকে আমরা বলি অধিবৃত্তের অসীম তট রেখা। কোন ধরনের রেখা বলি? অসীম তট রেখা, অসীম তট রেখা। এখন প্রশ্ন হলো ভাই অসীম তট রেখার সমীকরণ কিভাবে বের করব? আমি তোমাকে সোজা একটা নিয়ম শিখিয়ে দিই। সেই সোজা নিয়মটা হচ্ছে কি ভাইয়া? মনে করো তোমাকে বলা হলো অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 বলা হলো। এখান থেকে অসীম তট রেখার সমীকরণ বের করো। একবারে একটা সোরা পদ্ধতি আমরা শিখবো, সোরা পদ্ধতি। সেটা কি? তুমি জেনারেল ফরম্যাটটা আইনা, জেনারেল ফরম্যাটে তুমি একটা কাজ করবা, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু তুমি 0 লিখে দিবা। মানে এক কথায় আমরা জানি অধিবৃত্তের জেনারেল ফরম্যাটে ডান পক্ষে 1 থাকে, সেই 1টাকে আমরা 0 লিখে দিব। 1টাকে যদি আমরা 0 লিখে দিই ভাই আমরা এই জিনিসটা পেয়ে যাব। ওকে, এই জিনিসটা পাওয়ার পর তুমি কি করবা দেখো, একবার সিম্পল কথা ভাই, আমরা এখান থেকে লিখতে পারি y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার বাই a স্কয়ার। এখান থেকে লিখতে পারি y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার ইনটু x স্কয়ার। এখান থেকে বলা যায় y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। এটা হচ্ছে অসীম তট রেখার সমীকরণ। এর মানে এক কথায় তুমি অধিবৃত্তের সাধারণ ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনে তুমি যে কাজটা করবা, সেই ইকুয়েশনে তুমি ডান পক্ষে 0 ধরবা, মানে 1 এর জায়গায় 0 ধরবা। 1 এর জায়গায় 0 ধরার পর অবশ্যই জেনারেল ইকুয়েশনে 1 এর জায়গায় 0 ধরার পর y এর মানটা বের করলে আনসার বের হয়ে যাবে। এটা হচ্ছে অসীম তট। একইভাবে পরীক্ষায় তোমাকে বলা হলো আমাদের এরকম y মাইনাস 5 হোল স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার মাইনাস x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই
4 স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার আমাদের অসীমতর রেখার সমীকরণ। তোমার কোনো টেনশন নাই, তুমি কি করবা কি y মাইনাস 5 হোল স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার ইকুয়ালস টু তুমি 0 লিখলা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি y মাইনাস 5 হোল স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার। এখান থেকে বলতে পারি y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ারটা এই পাশে গেলে উপরে উঠে যাবে, 3 স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। এবার স্কোয়ারটা ওই পাশে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে, y মাইনাস 5 ইকুয়ালস টু প্লাস মাইনাস, এটাকে রুট করলে হচ্ছে আমার 3/4 হবে, এটাকে রুট করলে হচ্ছে এক্স মাইনাস 2 হবে, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে অসীমতর বের করতে হয়। এভাবে আমরা অধিবৃত্তের অসীমতর রেখার সমীকরণগুলো বের করতে পারবো। তো যদি তোমাকে বলা হয় অধিবৃত্তের অসীমতর রেখার সমীকরণ বের করো, তুমি খুব সিম্পল ওয়েতে অধিবৃত্তের অসীমতর রেখার সমীকরণ বের করে ফেলতে পারবা। এবার আসি, আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আয়ত অধিবৃত্ত কাকে বলে। কি বললাম? আয়ত অধিবৃত্ত বা আয়তাকার অধিবৃত্ত, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে আমাদের কাকে আমাদের আয়ত অধিবৃত্ত বলা হয়। তাহলে আয়ত অধিবৃত্ত কি আমরা একটু দেখি। আয়ত অধিবৃত্ত, তো আয়ত অধিবৃত্ত কোনগুলা ভাই? আয়ত অধিবৃত্ত হচ্ছে এরকম, মনে করো এই একটা অসীমতট, অসীমতট দুটো পরস্পর কেমন? লম্ব। তাহলে আমি যদি বলি ভাইয়া আমার অধিবৃত্তর ইকুয়েশনটা দেখতে, অধিবৃত্তটা দেখতে এরকম, মানে আমি আগে ভাগে অসীমতটা এঁকে ফেলছি, না হয় আঁকতে সমস্যা হবে। এবার দেখো ভাই, আমার এটা হচ্ছে অধিবৃত্ত, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। তবে আমাদের অধিবৃত্তের অসীমতর দুইটা পরস্পর লম্ব। যে সকল অধিবৃত্তের অসীমতর দুইটা পরস্পর লম্ব, খেয়াল করে দেখো, একটু আগে যে ইকুয়েশন বের করছিলাম সেই ইকুয়েশনে কিন্তু অসীমতর প্লাস মাইনাস আসছিল, মানে একটা প্লাস একটা মাইনাস দুইটা আসছিল। তাহলে ওই দুইটা অসীমতর যদি পরস্পর লম্ব হয়, তখন এই অধিবৃত্তটাকে আমরা বলি আয়ত অধিবৃত্ত। সো আয়ত অধিবৃত্ত হওয়ার শর্ত কি? তার যে অসীমতর দুইটা পরস্পর কি হইতে হবে? লম্ব হইতে হবে। এই আয়ত অধিবৃত্তের আকার দুইটা আছে। একটা হচ্ছে আমাদের এরকম, আমাদের একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো তোমাদের এই দুটো একটু মুখস্থ রাখতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি, এটাকে বলা হয় আয়ত অধিবৃত্ত। এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে এটাকে আমরা বলি আয়ত অধিবৃত্ত। তো তুমি চাইলে এখান থেকে প্রমাণ করতে পারবা কেন এটাকে আমরা আয়ত অধিবৃত্ত বলি। তুমি এটার অসীমতট বের করো, অসীমতট দুইটা দেখবে পরস্পর লম্ব, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে আয়ত অধিবৃত্ত। তাহলে আয়ত অধিবৃত্ত আমরা এটাকে বলতে পারি। যদি পরীক্ষা অনেক সময় আসতে পারে আয়ত অধিবৃত্ত ব্যাখ্যা করো, তখন তোমাকে আয়ত অধিবৃত্ত ব্যাখ্যা করতে হবে। আর আয়ত অধিবৃত্ত আমি তখনই বলি যখন অধিবৃত্তের অসীমতটদ্বয় পরস্পর কি হয়? লম্ব হয়। তাহলে যদি কোনো একটা অধিবৃত্তের অসীমতটদ্বয় পরস্পর লম্ব হয়, তখন তাকে আমি আয়তাকার অধিবৃত্ত বা আয়ত অধিবৃত্ত বলি। এই জিনিসটা আমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার আসো আমি কয়েকটা অ্যাডমিশনের প্রশ্ন করি, হ্যাঁ, কয়েকটা অ্যাডমিশনের প্রশ্ন করি যাতে তোমাদের মানে বোঝা যায় যে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তো আমরা কয়েকটা অ্যাডমিশনের প্রশ্ন প্র্যাকটিস করি, ঠিক আছে? আমার সামনে একটা বই আছে, আমি বই থেকে কিছু অ্যাডমিশনের প্রশ্ন লিখে সেগুলো সলভ করাই। তো প্রথমে যে প্রশ্নটা করবো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, 18-19 সালের প্রশ্ন। বলা হলো ওয়াই ইকুয়ালস টু কে এক্স সরল রেখাটি, ওয়াই ইকুয়ালস টু কে এক্স সরল রেখাটি, y equals to kx সরল রেখাটি y equals to x স্কয়ার প্লাস 4 বক্ররেখাকে স্পর্শ করে, বক্ররেখাকে স্পর্শ করে। যদি y equals to kx সরল রেখাটি y equals to x স্কয়ার প্লাস 4 বক্ররেখাকে স্পর্শ করে, তবে আমাকে বললো k equals to what, k এর মান কত তোমাকে বের করতে বলছে। তো আমাদের সিম্পল কথা হচ্ছে, দেখো তোমার তো একটা শর্টকাট সূত্র আছেই, আর আরেকটা হচ্ছে ভাইয়া আমাদের শর্টকাট সূত্রটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাটে। তো আমার কথা হচ্ছে, দেখো তোমাকে একটা নিয়ম শিখিয়ে দিই, সেটা হচ্ছে কি, আমার কথা হচ্ছে এই যে এই সরল রেখাটা এই বক্ররেখাকে স্পর্শ করে, এর মানে কি? এর মানে হচ্ছে মনে করো এই যে দেখো এটা যদি আমার হয়, এটা যদি সরল রেখা হয়, এটা যদি আমাদের বক্ররেখা হয়, তাহলে দেখো তাদের ছেদবিন্দু কিন্তু দুইটা, তাহলে তাদেরকে সমাধান করলে সমাধান পাওয়া যাবে দুইটা। কিন্তু আমি যদি বলি ভাইয়া স্পর্শ করে, তখন সমাধান পাওয়া যাবে একটা। এর মানে আমাদের এখান থেকে ওয়াইয়ের মানটা এখানে বসাই দাও, বসাই দিলে কি হয়? কে এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4, এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। আমাদের এখান থেকে মান এখানে বসাই দিলাম, তাহলে এখান থেকে আমি এক্সের দুইটা মান পাবো না? এখন এক্সের দুইটা মান পাইলে এটা তো আমার ছেদক হয়ে গেছে, তাহলে একটা এক্সের মান পাইতে হবে একটা মানে কি দ্বিঘাত সমীকরণ থেকে একটা মূল পাওয়া যায় না, দুইটা মূল পাওয়া যায়। তাহলে
দুইটা মূল পাওয়া যায় কিন্তু আমার একটা পাইতে হবে, দ্যাট মিনস মূল দুইটা পরস্পর সমান হইতে হবে। আর দ্বিঘাত সমীকরণে মূল দুইটা পরস্পর সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল হচ্ছে 0, এর মানে পৃথক বা নিশ্চয়ক 0 হইতে হবে। তাহলে বি স্কোয়ার মানে কি মাইনাস কে হোল স্কোয়ার মাইনাস 4a, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি মানে হচ্ছে 4 ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে এখান থেকে বলা যায় কে স্কোয়ার ইকুয়াল টু 16 হইতে হবে, এখান থেকে বলা যায় কে ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হইতে হবে। তাহলে আমরা এখান থেকে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 4, অপশানে আমাদের শুধু প্লাস 4 আছে, আমাদের প্লাস 4টাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটির আরেকটা প্রশ্ন করি, আমাকে ঢাকা ইউনিভার্সিটির আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এটা আমাদের 2-3 সালের প্রশ্ন। y ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এর লেখচিত্র কোনটি? এটার লেখচিত্র কোনটা সেটা তোমাকে বের করতে বলছে। এই যে গ্রাফ যেটা, এই গ্রাফের লেখচিত্র কোনটা? এখন এই গ্রাফের লেখচিত্র কোনটা একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের 4টা অপশান আছে, আমি জাস্ট এখান থেকে দেখে এঁকে ফেলি, তাহলে অপশান যেটা মিলে সেটা আনসার বসাই দিব। প্রথম কথা হচ্ছে এটাকে সাধারণে নাও, সাধারণ নিলে হচ্ছে কি হবে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়াই লেখা যায়, মাইনাস ওয়াই লেখা যায়। তাহলে আমরা সিম্পলি বলতে পারি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay টাইপসের। তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay, মাইনাস আছে কিন্তু মাইনাস আছে মানে হচ্ছে এটা ঋণাত্মক দিকে থাকবে, 4ay, ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ ঘেরাও করে থাকবে। তাহলে এটা হবে এরকম, আমাদের এক কথায় এদিকে যদি ওয়াই অক্ষ এদিকে এক্স অক্ষ হয়, এটা হবে এরকম টাইপসের, ঠিক কি না? যে আমাদের ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখবে ঋণাত্মক দিকে। এবার আসো, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস 1, আর এখানে কিচ্ছু নাই মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay, ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস 0। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এই ফর্মেটটা আমরা কখন লিখি? যখন আমাদের x1 y1 শীর্ষবিন্দু। তাহলে এখান থেকে শীর্ষবিন্দু কোনটা? সিম্পল, শীর্ষবিন্দু যদি x1, y1 হয়, তাহলে x এর জায়গায় হয় x মাইনাস x1, y এর জায়গায় হয় y মাইনাস y1। তাহলে উল্টাভাবে বলতে পারি না, x মাইনাস যেটা আছে সেটা হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ, y মাইনাস যেটা আছে সেটা হচ্ছে শীর্ষবিন্দুর কোটি। তাহলে x মাইনাস কত আছে? 1, এটা হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ। y মাইনাস 0 আছে, এটা হচ্ছে শীর্ষবিন্দুর কোটি। এর মানে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে 1,0। 1,0 কোথায় অবস্থিত? 1,0 হচ্ছে আমাদের x অক্ষ অবস্থিত। তাহলে আমরা বলবো এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে আমাদের 1,0 বিন্দু। এখান থেকে সে নিচের দিকে এভাবে তাকাই থাকবে, এটা হচ্ছে আমাদের আনসার। এবং তোমার অপশানে এই আনসারটা আছে, এটাই তোমার আনসার। তাহলে দেখো এখানে দুইটা জিনিস দেখতে হচ্ছে, সে কোন দিকে মুভমেন্ট করতেছে, তার দিকটা কোন দিকে, সে কাকে ঘেরাও করে রাখছে, এবং তার শীর্ষবিন্দুটা কত। আমাদের যদি এখানে -1টা না থাকতো আমি ডাইরেক্ট বলে দিতাম শীর্ষ মূল বিন্দু, কিন্তু এখানে শীর্ষ মূল বিন্দু না, শীর্ষ মূল বিন্দু না হলে শীর্ষ কত সেটা আমাকে একটু বের করে নিতে হবে। এবার আসো, এবার তোমার আরেকটা প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এর জ্যামিতিক রূপ কি? আমাদের এটা হচ্ছে আমাদের জেএনইউ এর প্রশ্ন। আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 বলা হলো, এর জ্যামিতিক রূপ কি? এর জ্যামিতিক রূপ, তো জ্যামিতিক রূপ বলতে এখানে তোমাকে অপশানে যেগুলো দেওয়া আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জোড়া সরলরেখা। তো আমরা একটু খেয়াল করে দেখি, তুমি তো পরাবৃত্তের সাথে মিল পাওয়ার কোনো কারণই নাই, উপবৃত্তের সাথেও মিল পাওয়ার কোনো কারণ নাই, অধিবৃত্তের সাথে একটু করে মিল পাই। কিন্তু কথা হচ্ছে অধিবৃত্তের সাথে যখনই মিল পাই, এখানে একটু আমি তাকাই দেখি, তো এখানে এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? এক্স স্কোয়ার। এখান থেকে লেখা যায় ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এক্স। এর মানে আলটিমেটলি এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। এর মানে বুঝতে পারতেছো আসলে এটা হচ্ছে আমাদের এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অসীম তটের সমীকরণ। আর আমরা তো একটু আগেই বলছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে অধিবৃত্তের আমাদের আয়ত অধিবৃত্তের অসীম তটের একটা ইকুয়েশন। তো কনস্ট্যান্ট এখানে 0, তাহলে এটা আয়ত অধিবৃত্তই আসলে। তো আমাদের এখানে যদি তুমি বিশ্বাস না হয়, তাহলে তুমি দেখো না, এই দুইটা যদি আমার অসীম তট হয়, তাদের ঢাল দৈর্ঘ্য গুণফল -1 হলে না আয়ত অধিবৃত্ত। তো আমার এটার ডাল কত? +1, এটার ডাল কত? -1, ডাল দৈর্ঘ্য গুণফল কত হয়? -1। এর মানে এটা হচ্ছে আয়ত অধিবৃত্ত। তো আমরা জানি আসলে ওইটাই আছে। তো আমাদের মাথায় রাখবো আসলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকলে এটা তো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স, এটা হচ্ছে জোড়া সরলরেখা মিন করে, মানে দুইটা সরলরেখা জোড়। আর এটা থাকলেও তো এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমাদের অধিবৃত্তের সমীকরণ। তো আমার এখান থেকে আমরা অসীম তট যখন পাবো, ওই অসীম তটগুলো হচ্ছে কি? আয়ত অধিবৃত্ত। অসীম তটগুলো হচ্ছে অসীম তট তো সরলরেখা। সো আমাদের এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সরলরেখা, এটা জ্যামিতিক রূপটা।
এরপর আমাদের একটা প্রশ্ন করতে হচ্ছে, আমাদের এটা ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে y = mx সরলরেখাটি y² = 8x পরাবৃত্তকে স্পর্শ করলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক কত। হুবহু শর্টকাট শিখেছি, ওই শর্টকাট অ্যাপ্লাই করলে আনসার বের হয়ে যাবে। এরকম তোমরা প্রচুর প্রশ্ন পাবা যেগুলো আমি পড়ানোর মধ্যে হুবহু চলে আসবে, হ্যাঁ হুবহু চলে আসবে। এবার আমরা একটা কাজ করি, আমরা সাস্টের দুইটা প্রশ্ন সলভ করি। সাস্টের আমাদের এরকম একটা প্রশ্ন করছে, এটা হচ্ছে আমার সাস্টের প্রশ্ন। এবারটা প্রশ্ন হচ্ছে x² / 9 প্লাস y² / 16 = 1। বুঝতেই পারছো এটা কি অধিবৃত্ত। তো তোমাকে বলা হলো অধিবৃত্ত x ও y অক্ষকে বলা হলো x এবং y অক্ষকে যথাক্রমে a b c d চারটা বিন্দু ছেদ করে। যদি চারটা বিন্দুতে ছেদ করে বলা হলো a b c d চতুর্ভুজের ক্ষেত্রফল কত। a b c d চতুর্ভুজের ক্ষেত্রফল কত। তো আমার কথা হচ্ছে তুমি এখানে একটু এটাকে আঁকে দেখো, x² / 3² প্লাস y² / 4² হচ্ছে 1। তাহলে এখন যদি আমরা এখানে তাকায় দেখি ভাই, খুব সিম্পলি বলা যায় আমাদের এটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে a এর মান 3, b এর মান 4। তাহলে আমার a বড় না b বড়? b বড়। যেহেতু b বড়, এটা হচ্ছে আমার এই যে এরকম টাইপসের। যদি আমার এরকম টাইপসের হয় তাহলে আমরা খুব সিম্পল বলতে পারি ভাই এখানে একটা বিন্দু আছে, এই যে দেখো x আর y অক্ষকে ছেদ করে, x অক্ষকে এই দুইটা বিন্দু ছেদ করে, y অক্ষকে এই দুইটা বিন্দু ছেদ করে। তো x আর y অক্ষকে সে কোন কোন বিন্দু ছেদ করে? x এবং y অক্ষকে সে যথাক্রমে a b c d বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা a b c d বিন্দু দিয়ে চারটা বিন্দু দিয়ে আমরা কি একটা চতুর্ভুজ পাবো না? এবং এই চতুর্ভুজটা হবে আমাদের মেইনলি এটা হচ্ছে একটা রম্বস হবে। কেমন হবে? প্রপারলি আঁকলে এটা একটা রম্বস হবে। তো তোমাকে বলা হয় চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। তো আমাকে বলা হলো এই যে চতুর্ভুজটা মানে রম্বসটা, এই রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাই একটু খেয়াল করো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটু খেয়াল করো তো এখানে কর্ণ কয়টা? দুইটা। সিম্পল হিসাব ভাই, কর্ণ হচ্ছে একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এই কর্ণ আর একটা হচ্ছে এই কর্ণ। তো তুমি একটু তাকায় দেখো, এটা যেহেতু আমাদের এখানে 3 আছে, তাহলে এটা 3 এটা 3 এটা 4 এটা 4, তাহলে একটা কর্ণ হচ্ছে 6 আর একটা কর্ণ হচ্ছে 8। তাহলে হাফ ইন্টু 6 × 8 ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। দেখো মানে প্রশ্নটা বুঝলেই তুমি ইজিলি আনসার করতে পারো, প্রশ্ন না বুঝলে আনসার করতে পারবা না। ওকে, আর লাস্ট প্রশ্নটা করি। আর একটা প্রশ্ন তোমার এটাও সাস্টের প্রশ্ন, আমরা একটু সলভ করে দেখি, এটা করলে আমাদের শেষ। সেটা হচ্ছে 4 × x - 2 হোল স্কোয়ার, 4 × x - 2 হোল স্কোয়ার প্লাস 5 × y - 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 20। বলা হলো এত বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, আবদ্ধ অংশের ক্ষেত্রফল। তো আমি তোমাদেরকে আগে অলরেডি শিখাইছি, যে জিনিসটা শিখাইছি সেটা হচ্ছে ভাইয়া আমাদের এটা যদি কোনো একটা উপবৃত্ত হয়, এটা এ এটা বি, তাহলে আমরা জানি এই উপবৃত্তের আবদ্ধ অংশের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফাই এ বি। এটা আমরা ইন্টিগ্রেশনে বলছিলাম আমাদের সূত্র, এবং এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে। যেমন সিম্পল তুমি খেয়াল করো, এখানে 20 দ্বারা ভাগ করলে কি হয়? 4 × 5 = 20। তাহলে x - 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস y - 3 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 = 1। সরি, 4 × 5 = 20 4। তো আমরা এখান থেকে বলতে পারি x - 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 5কে লেখা যায় √5 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ডিভাইড বাই 4কে লেখা যায় 2² = 1। তাহলে আমরা দেখতেছি a এর মান হচ্ছে √5, b এর মান হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল সমান হচ্ছে ফাই এ বি, মান হচ্ছে ফাই ইন্টু a এর মান √5 ইন্টু b এর মান হচ্ছে 2। এটাই আমার আনসার। ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই আমার আনসার। তো আশা করি আমাদের এতটুকু ক্লিয়ার। তো তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের উপবৃত্ত আমরা যতটুকু পড়াইলাম আমাদের কনিক্সের মধ্যে সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে লিখে নিতে হবে, আর পুরোটা ভালোভাবে বুঝে নিতে হবে। আর পাশাপাশি বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে অ্যাডমিশনের প্রশ্নগুলো, আর বই থেকে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ তোমরা দেখে নিবা। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।